কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমরা আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ আমাদের পুরা জ্যামিতির বেসমেন্ট বলা যায় এই কার্তেশীয় জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রিক সিস্টেম। তো চলো আমরা শুরু করি যে কোঅর্ডিনেট জিওমেট্রিক সিস্টেমের মধ্যে কি কি জিনিসগুলা পড়ে, আমরা কিভাবে আলোচনাগুলা শুরু করব। তো এখানে দেখো শুরুতেই লেখা আছে চ্যাপ্টার বেসিক্যালি স্ট্রেট লাইন তোমাদের বইয়ে দেওয়া আছে, তবে তোমাদের বইয়ে যে সরলরেখাটা দেওয়া আছে এটাকে আমরা দুইটা আলাদা আলাদা অংশে ভাগ করব। একটা অংশ স্থানাঙ্ক জ্যামিতি, আমি শুরুতে ওই অংশটা নিয়ে আলোচনা করব। যেমন এটাকে আমরা বলতেছি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অথবা এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে দেখো বাঁ দিকে লেখা আছে হিস্ট্রি, তার মানে আমরা চেষ্টা করব তোমার এটার বেশ প্রথমের দিককার কিছু ঘটনা নিয়ে আলোচনা করার জন্য। অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথ ক্যান্ডিডেট, মানে আমি আমার কথা বলতেছি আর কি, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি তোমার ম্যাথমেটিক্সে গবেষণা করতেছি, এমফিল চলে আর কি, মাস্টার্স অফ ফিলোসফি। তো বেসিক্যালি এই হিস্ট্রি দ্বারা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারের আসলে আমরা কি খুবই জিস টাইপের জিনিসগুলো আলোচনা করব, এবং আমি শিওর যে হিস্ট্রি আসলে মানুষকে তোমার ম্যাথমেটিক্সের উপরে একটা ইন্টারেস্ট গ্রো করতে হেল্প করে। তো চলো আমরা আসলে হিস্ট্রিটা জানার চেষ্টা করি। তো কার্তেশীয় বা কোঅর্ডিনেট সিস্টেম বলতে গেলে আমরা এখানে তোমার যার নাম সবচাইতে আগে নিব আর কি, এখানে আমরা দুইটা ইভেন্ট উল্লেখ করব। এটাকে আমরা বলতেছি এইটা ইভেন্ট 1, বুঝতে ভালো করে, এটা ইভেন্ট 1 আর এইটা ইভেন্ট 2। তার মানে এখানে আমাদের মোটামুটি দুইটা ঘটনা আছে। তো প্রথম ঘটনাটা আমাদের একটু আগে, এইটা আমাদের প্রায় তোমার 900 বা তারও আগে, ঠিক আছে, প্রায় 900-র দিকে আর কি, 900 সালের দিকে ঘটনা। আর একটা ঘটনা যেটা আমাদের 1600 পরবর্তীতে আর কি। তো আমাদের প্রায় 900 সালের দিকে যে ঘটনাটা ঘটছে আর কি, হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে একজন মুসলিম দার্শনিকের উপরে বেস করে বানানো, যদিও বা আসলে ওনার নাম বা ওনার ওভারঅল ঘটনার বিস্তারিত তোমার হচ্ছে খুব বেশি ফ্রন্ট লাইনে আসে না। তবে ওনার একটা লাইফে ঘটনা আছে, উনি একজন মুসলিম দার্শনিক ছিলেন। তো দর্শন শাস্ত্র চর্চা করার জন্য উনি তোমার প্রতিদিনই বিকালবেলা করে বাইরে যাইতেন। যাওয়ার সময় ওনার সাথে একজন ভদ্রলোকের দেখা হইতো। তা আমরা যদি আমাদের রিয়েল লাইফে যে কোনো একজন মানুষের সাথে প্রত্যেকদিনই দেখা হয়, অপরিচিত হইলেও কিন্তু তুমি একসময় বলে বসবা আপনার নাম কি, কি করেন। এই যে যেমন দেখো তোমরা হয়তো এখন অনেকেই কলেজ নিয়ে হয়তো বা টেন্সড বা কলেজ হয়ে ভর্তি হয়ে যাওয়ার পরে তুমি যে এলাকা থেকে আসো না কেন, তুমি কি ওই এলাকার সব বন্ধুকেই কি আবার কলেজে পাবা? উত্তর হইতেছে না। হয়তো নতুন নতুন জায়গার যে বন্ধু, সে তাকে হয়তো তুমি আস্তে 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 বন্ধুত্বের যে জায়গাটা ওটা দিবা। কেমনে? প্রথমে হয়তো প্রথম দিন কথা বলবা, তারপরে বাড়ি কই, ভাই বোন কত, এই টাইপের আলোচনা। তো এখানেও বেসিক্যালি তাই, যে প্রায় 900 বছর আগে যে দার্শনিকের কথা আমরা বলতেছিলাম, এই বেচারা তোমার একজন বন্ধুর সাথে পরিচয় হয়। তো প্রতিদিন একই জনের সাথে যেহেতু দেখা হইতেছে, এবং ওই বন্ধুকে সে হচ্ছে যে তোমার একটা টাইমে গিয়ে নেসেসিটি ফিল করে তোমার বাসায় দাওয়াত দিবে। তো বাসায় যদি তুমি কাউকে দাওয়াত দিতে চাও, তাহলে সর্বপ্রথম কিন্তু আমরা জিজ্ঞেস করবো তোমার বাসার লোকেশনটা কোথায়, কারণ আমি যে দাওয়াত খাইতে যাবো তোমার বাসাটা কোথায় এটা যদি আমি নাই জানি তাহলে যাবো কেমনে। তো সেই জন্য আমরা চেষ্টা করব, বা এই লোকটা তার বন্ধুকে দাওয়াত দেওয়ার সময় বললো এরকম টাইপের যে এইটা একটা রাস্তা আর এটা একটা রাস্তা, আর এই দুই রাস্তা যেখানে মিলিত হয়েছে এটাকে আমরা বললাম এটা হচ্ছে বাজার। তো বন্ধু ওই দার্শনিককে বলল যে আমার বাড়িটা এক্স্যাক্টলি তোমার এরকম একটা জায়গায়, এই যে ঠিক এটা আমার বাড়ি। তো তুমি যদি বাজার থেকে এই দিক বরাবর 10 মিটার রাস্তা হাঁটো এবং এই দিকে যদি 20 মিটার পরিমাণ রাস্তা হাঁটো, তাহলে দেখবা যে যেই একটা বাড়ি দেখা যাচ্ছে, মূলত এইটাই আমার বাড়ি। তার মানে কি, প্রথমবারের মতো যে কোনো একটা লোকেশন খুঁজে বের করার জন্য এই ঘটনাটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য দুইটা ব্যাপার দরকার। একটা হচ্ছে এই রাস্তা বরাবর 10 মিটার, আর এই রাস্তা বরাবর তোমার 20 মিটার গেলেই কেবলমাত্র আমরা ওই লোকটার বাড়িতে যাইতে পারবো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ঘটনা, যেটা আমাদেরকে এই কার্তেশীয় জিওমেট্রি সম্পর্কে একটা ধারণা দেয়। তো এবারে আসি এই 1600 পরবর্তী যে ইভেন্ট, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা এই 1600 পরবর্তী যে ইভেন্টটা আছে, এইটা তোমার কি বলতো, যে রেনে দেকার্ত বা কার্তেশীয় আর কি, রেনে দেকার্ত মূলত তাকে তোমরা সবাই চিনো, তোমাদের 9-10-এর বইয়েও এই ভদ্রলোকের গল্প বলা আছে। তবে আমরা রেনে দেকার্তের আর্লি লাইফ, মানে তার জীবনের শুরুর দিককার কিছু ব্যাপার সম্পর্কে একটু আলোচনা করাইতে চাই।
উনি প্রচুর পরিমাণে অসুস্থ থাকতো ছোটোবেলা থেকে, যেহেতু উনি খুবই সিক থাকতো, তো স্বাভাবিকভাবেই তুমি যদি অসুস্থ থাকো তাহলে তোমার জায়গা কোথায় হবে? বসে থাকবা, দাঁড়ায় থাকবা? না, তুমি শুয়ে থাকবা। তো উনিও তোমার ম্যাক্সিমাম টাইমই কি বলো তো আর্লি লাইফের দিকে শুয়ে বসেই কাটাইছে। তো উনি যখন শুয়েছিল, তো শুয়ে থেকে ধরো ছাদ দেখতেছে, একদিন উনি মশারির মধ্যে থাকার সময়, দেখো মশারির ফিচারটা কেমন হইতে পারে আমি একটু তোমাকে দেখাই। মনে করো উনি আসলে শুয়ে থেকে মশারির দিকে তাকাইছে, তুমিও যদি মশারির দিকে তাকাও তাহলে পরে কি দেখতে পারবা? এরকম ছোট ছোট জাল জাল টাইপের কি বলতো খোপ খোপ এরকম দেখা যাবে কি যাবে না? যাবে কিন্তু। তো তুমি যদি এরকম জাল জাল টাইপের অনেক কিছু দেখতে পাও, তো উনি দেখলো যে একটা মাছি তোমার কি বলতো একবার এই পজিশনে, এটার নাম দিলাম তোমার কত 1 নাম্বার পজিশনে, ঠিক তারপরে এটাকে আমরা বললাম এটা 2 নাম্বার পজিশনে, এরপরে এটাকে বললাম এটা 3 নাম্বার পজিশনে, এরপরে এটাকে বললাম এটা 4 নাম্বার পজিশনে, এরপরে এটা 5 নাম্বার পজিশনে। তো এই যে দেখো মাসিটা কন্টিনিউয়াসলি কি করতেছে, তার জায়গা কিন্তু র্যান্ডম চেঞ্জ করতেছে। তো মাসিটা যেহেতু তার জায়গা চেঞ্জ করতেছে, তো মাসির লোকেশনটাকে ফাইন্ড আউট করার মতো হি ইজ দ্য ফার্স্ট ম্যান, প্রথমবারের মতো অক্ষ ব্যবস্থার ধারণা মানুষের সামনে নিয়ে আসছে। অর্থাৎ উনি যে কাজটা করছে, এই লাইনটাকে উনি বলল যে ঠিক আছে এইটাকে আমি একটা অক্ষ সম্পর্কে লিখব, এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এবং এইটা গেল আমাদের কি বলতো ওয়াই অ্যাক্সিস, এবং এক্স আর ওয়াই যে পয়েন্টে মিলিত হবে এটাকে আমরা বললাম মূলবিন্দু 0, এবং এই পয়েন্টের রেসপেক্টে সকল ডিস্টেন্সকে পরিমাপ করে উনি কিন্তু মশারির উপরে থাকা যে মাছিটা আছে বা যে মশাটা আছে তার বিভিন্ন পজিশন সম্পর্কে কিন্তু একটা ইজিলি ধারণা পেয়ে যাবে, তাই না? তো তার মানে আমরা এখান থেকে কিছু পয়েন্ট গ্রহণ করব। সেই পয়েন্টগুলো হচ্ছে এরকম যে এটা এক্স অ্যাক্সিস এবং এটা কত ওয়াই অ্যাক্সিস। তার মানে এক্স আর ওয়াই এর যে ইন্টারসেক্টিং পয়েন্ট এটাকে আমরা বলতেছি মূল বিন্দু তোমার 0। মনে রাখবা সকল দূরত্ব মূল বিন্দু থেকে কনসিডার করা হয়, এতে করে কোনো রকম কোনো ঝামেলা আমরা ফেস করবো না। কার সাপেক্ষে? অরিজিন বা মূল বিন্দুর রেসপেক্টে, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের অরিজিন, বা এটাকে আমরা বললাম মূল বিন্দুর রেসপেক্টে ডিস্টেন্স ক্যালকুলেট করা হয়। দেখো মূল বিন্দুর সাপেক্ষে, খেয়াল করে দেখো এখানে আমরা কি লিখব? মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে সকল দূরত্ব, মূল বিন্দুর সাপেক্ষে সকল দূরত্ব পরিমাপ করা হয়। বোঝো, মূল বিন্দুর সাপেক্ষে সকল দূরত্ব পরিমাপ করা হয়। ওকে, এই হচ্ছে যে আমাদের কাজ, যে আমরা কি করব? মূল বিন্দুর সাপেক্ষে সকল দূরত্ব আমরা কি করব? পরিমাপ করব আর কি। ওকে, তো মোটামুটি এই গেল আমাদের কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম। তবে এখানে আমি আরেকটা ব্যাপার তোমাকে ধারণা না দিলেই নয়। আসলে জ্যামিতির কথা যদি আমরা বলি, 2 ধরনের জ্যামিতি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। একটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি, অর্থাৎ আমি তোমাকে ধারণা দেওয়ার জন্য একটু লিখি। জ্যামিতি অর্থাৎ জ্যামিতিকে আমরা মূলত তোমার 2টা ভাগে ভাগ করে ফেলবো জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে একটা ভাগ যেটাকে কিনা আমরা বলবো ইউক্লিডিয়ান জিওমেট্রি, বা এটাকে বলা হয় ইউক্লিডীয় জিওমেট্রি। আর একটা হচ্ছে যে তোমার এই যে কার্তেশীয় জিওমেট্রি। তো এই যে এটাকে আমরা বললাম এটা কত কার্তেশীয় জিওমেট্রি। ইউক্লিডিয়ান জিওমেট্রি নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই, এখানে সাধারণত প্রমাণ রিলেটেড ব্যাপারগুলাই বেশি থাকবে, যেটা তুমি হয়তো 9-10-এ কি দেখতা? প্রমাণ রিলেটেড ব্যাপারগুলো দেখতা। আর কার্তেশীয় জিওমেট্রির মধ্যে যে পুরাপুরি জ্যামিতি তা না, এটা কিন্তু 100% জ্যামিতি, এখানে আসলে অন্য কোনো কিছুর কোনো অপশন নাই, এটা 100% জিওমেট্রি। ওকে, বাট এখানে কিন্তু জ্যামিতির সাথে তোমার কিছু অ্যালজেব্রা আছে, বা জ্যামিতির সাথে কিছু ত্রিকোণমিতি আছে, অর্থাৎ এই 3টাই তোমার কিন্তু কম্বাইন করে আমাদের পরবর্তীতে নাম ধারণ করছে কার্তেশীয়। তার মানে কার্তেশীয় জ্যামিতি পড়তে গেলে তুমি দেখবা কিছু কিছু সময় তুমি ত্রিকোণমিতি পাইতেছো, এবং কার্তেশীয় জ্যামিতি পড়তে গেলে তুমি দেখবা কিছু কিছু সময় তুমি অ্যালজেব্রা পাইতেছো, এবং এটারই কিন্তু নাম তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি সিস্টেম। তো ঠিক আছে, আমরা এবার পরে যাই আর কি। এতটুকু আমাদের হিস্ট্রি ছিল, হিস্ট্রি সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি। এবং এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ তুমি, এই জায়গাটায় তুমি বলো তো এক্স আর ওয়াইকে কি দেখতেছো? এক্স আর ওয়াই তোমার ইন্টারসেক্ট করছে, সো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু কত বলো তো 0। আর এক্স অক্ষের এই দিকটা বোঝো ভালো করে, এক্স অক্ষের এই দিকটা তোমার কি বলো তো পজিটিভ,
আর বাঁ দিকটার কথা যদি আমরা বলি তাহলে এই দিকটা কিন্তু তোমার কি বলতো নেগেটিভ। আর 0 থেকে উপরের দিকটার কথা যদি বলি তাহলে পজিটিভ, 0 থেকে নিচের দিকটার কথা যদি বলি ওয়াই ড্যাশ তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এটা আমরা জানি। সো এটার উপরে বেস করে আমরা বলতেই পারি যে এইখানে যদি কেউ থাকে তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস প্লাস, এইখানে যদি কেউ থাকে তাহলে এটা আমাদের মাইনাস প্লাস, এইখানে যদি কেউ থাকে তাহলে এটা আমাদের মাইনাস মাইনাস, এবং এইখানে যদি কেউ থাকে তাহলে এটা আমাদের কত বলতো প্লাস মাইনাস। তার মানে এই গেল আমাদের ওভারঅল আলোচনা যে কোথায় কোন চিহ্নটা প্লাস হবে, কোথায় কোন চিহ্নটা মাইনাস হবে। এবার এই সেম একটা অরিজিন বা এক্স এবং ওয়াই অ্যাক্সিস যদি আমি আঁকাই তাহলে আমরা এখান থেকে কিন্তু বেশ কিছু পয়েন্টস বা বেশ কিছু তথ্য সম্পর্কে একটা ধারণা পাবো। চলো দেখে নেওয়া যাক। আমরা এইটাকে যদি বলি যে এটা ওয়াই অ্যাক্সিস এবং এইটাকে নাম দিলাম এইটা তোমার কত, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, বোঝার চেষ্টা করো। আর এইটাকে আমরা বলবো এটা তোমার কত, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এক্স আর ওয়াই যেখানে ইন্টারসেক্ট করবে নাম দিলাম তার মূল বিন্দু। তো বলো তো এই জায়গাটায় যদি আমি তোমার একটা বিন্দু নেই পি, এক্স কমা কত ওয়াই, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক অনুযায়ী খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটা কিন্তু তোমার হবে এক্স এবং এই জায়গাটা কিন্তু তোমার কত ওয়াই। অর্থাৎ এতটুকু অংশ যদি এক্স হয় তাহলে অবশ্যই এতটুকু অংশও কিন্তু তোমার কত দাঁড়াবে, এটাও কিন্তু এক্স দাঁড়াবে। তার মানে আমি যদি পি বিন্দুটার দূরত্ব অক্ষদ্বয়ের সাপেক্ষে মেজার করি, আবার বলতেছি আমি যদি পি বিন্দুর দূরত্ব অক্ষদ্বয়ের সাপেক্ষে মেজার করি তাহলে কেমন দাঁড়াবে একটু বোঝো তো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব একটু খেয়াল করে দেখবা। আমি যদি এই বিন্দুটার এখানে তোমার কি বলো তো এই বিন্দুটার দিকে তাকাই তাহলে দেখো তো এটা তোমার কি বলো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অক্ষ থেকে বিন্দুটা কত দূরে আছে, ওয়াই পরিমাণ দূরে আছে, দেখছো। আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ থেকে বিন্দুটা কত দূরে আছে, এটা হচ্ছে যে তোমার এক্স পরিমাণ দূরে আছে। তার মানে আমি কিন্তু এখান থেকে প্রথম যে পয়েন্টটা লিখতে পারি, সবাই একটু মনোযোগ দাও, যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কার সমান, ওয়াই এর সমান। তাহলে কি নিব, এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব, খেয়াল করো এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু কত, ওয়াই। মানে আমরা এক্স অক্ষ থেকে যদি কোনো বিন্দুর দূরত্ব নিতে চাই তাহলে এটা এক্স্যাক্টলি ওয়াই বরাবর কি ইকুয়াল হয়ে যাচ্ছে আসলে। এরপরে যদি আমরা তোমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব নেই তাহলে ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কার মতো হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমার পুরোপুরি একবারে তোমার কার মতো হয়ে যাবে বলো তো, এক্স এর সমান হয়ে যাবে। এবং এখানে আমি আরও কিছু পয়েন্ট অ্যাড করতে চাই, খেয়াল করো আমরা যখন মাঝে মাঝে কাউকে জিজ্ঞেস করি তোমার বাড়িটা কোথায়, তখন সে প্রায়ই দেখবা বলে বসে যে আমার বাড়িটা একবার রাস্তার উপরেই, তাই না, এরকম অনেকে বলে। সত্যিকার অর্থে রাস্তার উপরে কারো বাড়ি হওয়া পসিবল নয়। তার মানে ওই লোকটা রাস্তার উপরে বাড়ি যদি সত্যি সত্যি হইতো, ধরে নাও লোকটার বাড়ি তোমার কত এইরকম একটা জায়গায়, খেয়াল করে দেখো এটাকে আমরা একটা পয়েন্ট ধরলাম, নাম দিলাম পি। কারো বাড়ি যদি সত্যি সত্যি এক্স অক্ষের উপরে হইতো তাহলে কিন্তু শুধু এক্স এর মানই থাকতো, ওয়াই বরাবর কি যাওয়ার দরকার পড়তো না, এক্স বরাবর একটা মান ট্রাভেল করলেই কিন্তু আমি লোকটার বাড়িতে পৌঁছায়া যাইতে পারতাম, তাই না। তার মানে যে কোনো একটা বস্তুর বেলায়, যে কোনো একটা ব্যক্তির বেলায়, যে কোনো একটা বাড়িঘরের বেলায় যদি সে মনে করে আমি এক্স অক্ষের একবারে উপরেই থাকবো তাহলে বুঝতে হবে তার জন্য ওয়াই এর মানটা কিন্তু জিরো, তার জন্য এক্স এর কি বলতো শুধুমাত্র মান থাকবে, ওয়াই এর মান কমপ্লিটলি জিরো, কারণ এটা কোন অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে। তার মানে আমরা বলতেই পারি এক্স অক্ষের উপরে পয়েন্ট হলে শুধু এক্স অক্ষ বরাবর গেলেই চলে, ওয়াই বরাবর উপরেও যাইতে হয় না, নিচেও যাইতে হয় না। সো আমরা কিন্তু এখান থেকে আরও কিছু লাইন লিখতে পারি, এখানে লিখি এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর ওয়াই জিরো, এটা লেখাও যে কথা, এক্স অক্ষের উপরে ওয়াই জিরো এটা লেখাও যে কথা, এটাকে আরেকটু পরিমার্জিত করে এরকম লেখা যায় এক্স অক্ষের সমীকরণ, বোঝো ভালো করে, এক্স অক্ষের উপর ওয়াই জিরো, অথবা এটাকে লেখা যায় এক্স অক্ষের কি বলতো, এক্স অক্ষের সমীকরণ, এটা তোমার কত, ওয়াই ইজ ইকুয়াল টু কত, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। একইভাবে যদি ওই লোকটা দাবি করে যে তার বাড়ি তোমার কি বলতো এই রাস্তার উপরে, মানে ধরে নাও যে লোকটার বাড়ি তোমার কত বলতো ঠিক এরকম একটা জায়গায়, নাম দিলাম কত, পি ড্যাশ। তো মূল বিন্দু থেকে তুমি যদি লোকটার বাড়িতে যাইতে চাও তাহলে পরে আমাকে বলো তো
তুমি যদি লোকটার বাড়িতে যাইতে চাও, খেয়াল করে দেখো, তুমি যদি লোকটার বাড়িতে যাইতে চাও, তার মানে কিন্তু তোমার এক্স বরাবর ডানেও যাওয়া লাগে না, বাঁয়েও যাওয়া লাগে না, শুধু ওয়াই বরাবর গেলেই চলে। মানে এই অবস্থায় কিন্তু আমরা কি বলতে পারি, ওয়াই অক্ষের উপরে বিন্দু হলে এক্স এর মান কত আসবে, 0। সো আমি এখানে কি নিব, আমি এখানে নিব তোমার ওয়াই অক্ষের উপর, খেয়াল করে দেখো এখানে ওয়াই অক্ষের উপর, এই যে দেখো ওয়াই অক্ষের উপরে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, 0 নিয়ে নিলাম। শুধু তাই না, এখান থেকে আমি তোমার কি বলতো এই জিনিসটাও একটু নেওয়ার ট্রাই করব। ওয়াই অক্ষের সমীকরণ, খেয়াল করো, এইটাকে আমরা নিলাম তোমার ওয়াই অক্ষের সমীকরণ। এইটা মানেও কিন্তু তোমার কি চলে আসবে, এক্স ইজ ইকুয়াল টু কত, 0 চলে আসবে। ওকে, সো এই গেল আমাদের কি বলতো যে পুরো একটা স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো একটা বিন্দু এক্স অক্ষ থেকে কতটুকু দূরে থাকবে বা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে থাকবে, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম আর কি, যে এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব ওয়াই, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব এক্স। এবার দেখো এক্স অক্ষের উপরে ওয়াই 0, অথবা এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল 0, ওয়াই অক্ষের উপরে এক্স ইকুয়াল 0, অথবা ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল কত, 0। বাস সিম্পল জিনিস। চলো এবার আমরা আমাদের এখানে আলোচনায় যাই। আমাদের কনসেপ্ট 1 আমরা এতক্ষণ ধরে যা পড়লাম এটার উপরে বেস করে যদি আমরা প্রথম কনসেপ্ট আলোচনা করি, উপরে লেখা আছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক মানে কি, কেমনে কাজ করে, অবশ্যই আমরা এই জিনিসগুলা দেখব। তো চলো আমরা আলোচনা করে ফেলি। আমাদের এখানে যদি আমরা এখানে দুইটা আলাদা আলাদা তোমার কি বলতো লাইন বিবেচনা করি, খেয়াল করে দেখো, সে আমি দুইটা তোমার লাইন বিবেচনা করব। এটা মোটামুটি তোমার হোয়াইট নিয়ে নিই, বাস এটা একটা লাইন নিলাম, এটা হচ্ছে তোমার, এবং এখানে আমরা আরেকটা লাইন নিতে পারি, যে এটা আমাদের মোটামুটি তোমার এটা। তো এটাকে আমরা এরকম করে নিব আর কি, যাতে করে এক্স আর ওয়াই পুরোটাই তোমার কি হয়ে যায় বলো তো, মোটামুটি এটা হচ্ছে আমাদের, এটা হোয়াইট নিয়ে নিলাম, বাস পুরোটা এটা লাগবে না, জাস্ট দরকার নেই আসলে, জাস্ট হাত দিয়ে ফ্রি হ্যান্ডে আঁকায় নিচ্ছি, ঝামেলা করতেছে। ওকে, বাস দেখো, তার মানে এক্স আর ওয়াই যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে এটাকে আমরা বলতেছি 0, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটাকে বললাম কত, ওয়াই, এটা তো আমাদের ডেফিনেটলি কত বলো তো, এক্স ড্যাশ, আর এটা মানে কত, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ এটা আমরা জানি। তো কার্তেশীয় এবং পোলার, তো দেখা যাক যে কার্তেশীয় পোলারের ব্যাপারটা কেমন দাঁড়ায়। আমরা যদি এইখানে কোনো একটা বিন্দুর কথা বলি, ফর এক্সাম্পল একটু মনোযোগ দাও, যে এটা পি বিন্দু, এটা মানে কত, এক্স কমা কত, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এটা মানে যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে খেয়াল করে দেখো যে এই জায়গাটাকে আমরা বলবো ওয়াই, এবং এই জায়গাটাকে কিন্তু আমরা নাম দিব তোমার এক্স। তার মানে তুমি যে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য কি স্থানাঙ্ক ব্যবহার করতেছো, এক্স এর মান এক্স বরাবর এক্স আর ওয়াই বরাবর ওয়াই ব্যবহার করলে তুমি পি পয়েন্টে যাইতে পারতেছো। এখন আমরা পি বিন্দুটাকে যে কোনো একটা লোকের বাড়ি হিসেবে অ্যাজিউম করি, ফর এক্সাম্পল এইটা, ভালো করে বোঝার চেষ্টা করো। তো তুমি এখন তোমার বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে বললা যে ভাই আপনি এক্স বরাবর 10 মিটার এবং ওয়াই বরাবর 20 মিটার হাঁটলেই কিন্তু আমার বাড়ি পাবেন। এমনি করে আমরা কিন্তু তোমার 0,0 এটাকে আমরা বলতেছি 0,0, বা ধরে নিলাম আলোচনার সুবিধার জন্য এইটা হচ্ছে আমাদের একটা বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড থেকে তুমি এরকম বলতেই পারো যে ভাইয়া আপনি বাস স্ট্যান্ডে নামবেন, নামার পরে এই বরাবর 10 মিটার এবং হাতের বাম বরাবর 20 মিটার গেলেই কিন্তু আপনি আমাদের বাড়িটা খুঁজে পাবেন, এরকম তুমি চাইলে বলতেই পারো। তা আমরা তোমার বাড়িতে যাওয়ার পরে তুমি বললা যে ভাই এত কষ্ট করে না আসলেও পারতেন, আপনি চাইলে কিন্তু এমনি করেও আমার বাড়িতে আসতে পারতেন। তো বললাম কেমনে, এই যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত, বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত, বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাড়ি পর্যন্ত দেখেন যে লাইনটা আছে, এই লাইনটা এক্সের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, এবং আর মানে কিন্তু তোমার কত, ধরে নাও যে 20 মিটার হাঁটলেই কিন্তু আপনি আমার বাড়ি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে এরকম করে আমরা সচরাচর বলি না, যদিও বা এমনি করেই বলা উচিত। যেমন দেখো, আমি যদি আমার এখানকার লোকেশন শেয়ার করি, তাহলে আমরা কি বলি, বর্ণালীর পিছনে তোমাকে লোকেশনটা বলে দিলাম আর কি, বর্ণালীর পিছনে মান্নাত ভবন, এরকম একটা লোকেশন শেয়ার করলাম।
এখন আমরা কি এরকম বলছি নাকি বর্ণালী থেকে হাতের বাঁ থেকে 30 ডিগ্রি কোণে যে রাস্তা ওই বরাবর 20 মিটার হাঁটলেই আমাদের লোকেশন পাবো, এরকম কিন্তু আমরা বলি নাই, কারণ আমরা রিয়েল লাইফে এই টাইপের টার্মগুলো ব্যবহার করতে পারি না। তো আসলে ব্যবহার করা যায় না তা না, আসলে মানে আমরা ইউজ টু নই, এরকম বললে মানুষ আমাদেরকে পাগল বলবে আর কি, তাই না? আমি একটা এক্সাম্পল ক্লাসে সবসময় বলি যে দেখো, সায়েন্সের ব্যাপারটা তুমি সবসময় বাস্তব জীবনে ব্যবহার করতে পারবা না। মনে করো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে, তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে খুবই স্বাভাবিক, তুমি যখন দেখতেছো সবার অবস্থা খুবই খারাপ, তখন তুমি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবা, এটা একটা কমন ঘটনা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া বাদ দিয়ে তুমি গিয়ে জিজ্ঞেস করলা যে ভাই নিউটনের তৃতীয় সূত্র ঠিকমতো অ্যাপ্লিকেবল হয়েছিল তো, আপনার ভরবেগ সংরক্ষিত ছিল তো, এটা বললে তুমি শিওর মানুষের মাইর খাবা। সো সায়েন্স সবসময় সব জায়গায় অ্যাপ্লাই করতে নাই। আমি যদি এটা সবসময় অ্যাপ্লাই করতে যাই যে আপনি বাস স্ট্যান্ডে নেমে হাতের বাঁয়ের দিকে দেখেন, বাস স্ট্যান্ডে নেমে দেখেন 30 ডিগ্রি কোনো একটা রাস্তা আছে, ওই রাস্তা বরাবর 20 মিটার হাঁটলেই আমার বাড়ি, এমনি করে বললে কিছুই বোঝা যাবে না। বরঞ্চ আমরা কিছু সিম্বল ইউজ করি, বিকাশের দোকান, ঔষধের দোকান, ডাচ বাংলা ব্যাংকের দোকান, এই বুথের উপরে এটা সেটা হাবিজাবি এরকম বিভিন্ন টার্ম ব্যবহার করি যাতে করে আমাদের বাড়ি খুঁজে পাইতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা আসলে এক্স এবং ওয়াইয়ের মান জানলেও যেমন পি পয়েন্টে যাইতে পারি, অনুরূপভাবে এখানে যে 30 ডিগ্রি মানে কত কোণের মান এবং আর এর মান জানলেও কিন্তু আমরা তোমার কি বলতো পি বিন্দুতে যাইতে পারি। তার মানে কার্তেশীয় স্থানাঙ্কে থাকা যে কোনো একটা বিন্দু পিতে যাইতে গেলে এক্স এবং ওয়াইয়ের মান জানলেও তুমি যাইতে পারো, আর এবং থিটার মান জানলেও কিন্তু তুমি যাইতে পারো। তার মানে আমরা পি পয়েন্টটাকে একটু মার্ক করতে চাই যে এটা আমাদের কি বিন্দু, পি বিন্দু, এবং এই পি বিন্দুতে যাওয়ার জন্য আমরা দুইটা পাথ ফলো করব। বোঝো, পি বিন্দুতে যাওয়ার জন্য কেউ যদি বলে যে আমার এক্স আর ওয়াই জানলেই চলবে, তার মানে এই এক্স আর ওয়াই জানা সাপেক্ষে পিতে যাওয়ার ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে যে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক। এবং আমরা যদি মনে করি যে ভাই আমি আর এবং থিটার মান জানতে চাই, বোঝো ব্যাপারটা, আর এবং থিটা, এই আর এবং থিটার মান জানলেও কিন্তু তুমি চাইলে কোথায় যাইতে পারো, পি বিন্দুতে যাইতে পারো। এই আর আর থিটা জানলে যেভাবে যাওয়া যায় এটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক। খুবই সিম্পল জিনিস যে তুমি এক্স এবং ওয়াইয়ের মান জানা সাপেক্ষে পি বিন্দুতে যাওয়ার ঘটনাটাকে আমরা বলতেছি যে তোমার কার্তেশীয়, এবং আর এবং থিটার মান জানা সাপেক্ষে পি বিন্দুতে যাওয়ার ঘটনাটাকে আমরা বলতেছি যে তোমার কি বলতো পোলার স্থানাঙ্ক। ওকে ফাইন। তো তার মানে আমাদের কার্তেশীয় আর এটাকে যদি আমরা বলি পোলার, তাহলে কার্তেশীয় আর পোলার, দেখো আমরা কার্তেশীয় জানলেও যেমন তোমার কত পিতে যাইতে পারি, পোলার জানলেও যেমন তোমার কি বলতো পিতে যাইতে পারি। তার মানে পি পয়েন্টে যাওয়ার জন্য আমাদের কার্তেশীয় এবং পোলার যেহেতু দুইটা দিয়েই যাওয়া যায়, তার মানে অবশ্যই এই কার্তেশীয় আর পোলারের মধ্যে একটা রিলেশন আছে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই কার্তেশীয় আর পোলারের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করা। তো চলো এই সম্পর্কটা আমরা কিভাবে নির্ণয় করি, ঠিক আছে? দেখো, কার্তেশীয় এবং পোলারের মধ্যে যে সম্পর্কটা এখানে দেখা যাচ্ছে আমরা এটা নির্ণয় করব। মানগুলাকে ইরেজ করে দিলাম। তুমি কি দেখতে পাচ্ছ এই ডান দিকের যে ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু একটা চমৎকার উপায়ে আমাদের কি হয়ে গেছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাই না? এটা দেখো আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজের ভাইব দিচ্ছে আর কি। এটা যেহেতু আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আমি এই জায়গায় কোণের মানটাকে বলতেছি কত, এটার নাম দিলাম তোমার কি বলো তো থিটা। বাস, এই তো, এটা কিন্তু তোমার কি হয়ে গেছে বলো, এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন সমকোণী ত্রিভুজের বেলায় বোঝো, সমকোণী ত্রিভুজের বেলায় এটাকে আমরা অবশ্যই নাম দিব তোমার কি বলতো, এটাকে আমরা বলবো যে এটা তোমার কি বলতো ভূমি, আর এইটাকে আমরা নাম দিব এইটা তোমার কত বলতো লম্ব, এবং এইটাকে কিন্তু আমরা নাম দিব এইটা তোমার কত বলতো অতিভুজ। তার মানে আমরা যদি এক্স এর জায়গায় এক্সটাকে বলি ভূমি এবং ওয়াইটাকে বলি লম্ব, আর আর মানে তো আমাদের কি বলতো অতিভুজ। তার মানে আমরা কিন্তু চাইলেই ভূমি, লম্ব এবং অতিভুজের মধ্যে একটা রিলেশন মেনটেন করতে পারি। চলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই দেখব এক্স বাই আর মানে আসলে কত, এক্স বাই আর এটা মানে কত লেখা যায়, অবশ্যই এক্স বাই আর মানে কিন্তু তোমার লেখা যাবে ভূমি ডিভাইডেড বাই কত বলো তো অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ মানে কত লেখা যায়, কজ থিটা। সো এই যে ভূমি বাই অতিভুজ মানে কস থিটা লেখা যায়, এখানে এক্স ইকুয়াল কত লেখা যাবে, আর কজ কত হবে বলো তো থিটা। বাস এইটাকে আমরা আমাদের মতো করে মার্ক করে রাখলাম। থামো, এবারে যদি আমরা পরেরটার দিকে তাকাই যে ওয়াই আর এটা কত আর, তার মানে
ওয়াই বাই কত আর, ওয়াই বাই আর লেখার যে ব্যাপারটা এটাকে আমরা বলবো লম্ব, আর এইটাকে আমরা কিন্তু বলবো অতিভুজ। তার মানে এটা কিন্তু আমাদের হয়ে গেছে কত বলো তো, লম্ব বাই অতিভুজ মানে কত সাইন থিটা, এবং এইটাকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু কত আর, এটা তোমার কত সাইন থিটা। এইবারে এই যে ওয়াই ইকুয়াল কত আর ইন্টু কত বলো তো সাইন থিটা। তার মানে আমরা এক্স ইকুয়াল আজকের পর থেকে যতদিন পর্যন্ত জ্যামিতি পড়ব এখানে এক্স ইজ ইকুয়াল টু আমরা ব্যবহার করব আর কজ থিটা, এবং ওয়াই ইজ ইকুয়াল টু আমরা যাতে মনে রাখতে পারি আর সাইন থিটা। এই দুটো জিনিস যাতে আমাদের মাথায় থাকে যে এক্স ইকুয়াল আর কজ থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু কত বলো তো আর সাইন থিটা। বাঁ দিকের এই জায়গাগুলো কিন্তু তোমার কি বলো তো, এরা কিন্তু তোমার কার্তেশীয়, এরা কিন্তু কার্তেশীয়, আর এবং থিটা কিন্তু পোলার। তার মানে কার্তেশীয় এবং পোলারের মধ্যে একটা সম্পর্ক সূচক সমীকরণ বলা যায়। ওকে, এবার আমরা এখানে তোমার আরও কিছু জিনিস একটু দেখতে চাই। মনে করো আমি যদি তোমার এখান থেকে দুইটা অ্যাপ্রোচ দেখাই, ফার্স্টে দেখাইলাম তোমার মেথড ওয়ান, মেথড ওয়ানে একটু যাও তো। এটা যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বেলায় আমরা কি জানি, অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ, তাই তো। তার মানে এই জায়গাটায় একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে অতিভুজ মানে কত আর, তার মানে অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু ভূমি মানে এক্স তার উপরে বর্গ প্লাস লম্ব মানে ওয়াই তার উপরে বর্গ। সো আর মানে কিন্তু কি লেখা যায়, রুট ওভার এইটাকে বললাম এক্স তার উপরে স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা নিয়ে নিলাম। আর মানে কত লেখা যায়, আর মানে লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এবং শুধু তাই না, আমরা যদি মনে করি এখান থেকে থিটা বের করব ট্যান থিটার মান দ্বারা, তাহলে কিন্তু আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি বলো তো, এটা কিন্তু ওয়াই বাই কত এক্স। তার মানে আমরা এখান থেকে তোমার কি লেখা যায় বলো তো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, এইটা কিন্তু আমাদের ওয়াই বাই এক্স। তার মানে আমরা চাইলে তোমার এই যে এক্স ইকুয়াল আর কস থিটা, শোনো আমি তোমাকে ক্লাস নেওয়ার সময় যে যে জায়গাগুলোতে বক্স করে দিব ভাববা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এবং বাকি যে জায়গাগুলো আছে এগুলো সবই তোমার হচ্ছে বোঝানোর জন্য। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো এক্স ইকুয়াল আর কজ থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, মনে থাকবে তো। আর আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত ওয়াই বাই কত এক্স। এটা তো আমাদের সিম্পলি মনে থাকার কথা আর কি। এই চারটা জিনিস আমরা এখান থেকে বেশ সুন্দর করে মনে রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে এই চারটা জিনিস চলে যাওয়ার পরে আমরা একটু আর এবং থিটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। তো চলো আমরা পরের স্লাইডে আলোচনা করি। এখানে যদি আমরা আর এবং থিটা নিয়ে আলোচনা করতে চাই, খেয়াল করো এটা আমরা কালার দিলাম, এটা হোয়াইট দিলাম। ওকে, এবং আরেকটা রেখা নিব আর কি। তো দেখো আমি যদি আরেকটা রেখা নেওয়ার ট্রাই করি, দেখো এটা আমাদের আরেকটা রেখা নিলাম, একটু বড় নিলাম, সিম্পল জিনিস। ওকে, মাঝ বরাবর কালারটা একটু চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এক্স আর ওয়াই দুইটা লাইন, এরা হচ্ছে একজন আরেকজনকে টাচ করবে, স্বাভাবিক। এইটা তোমার কত এক্স, এইটা কিন্তু আমাদের ওয়াই, এইটা আমাদের এক্স ড্যাশ, এবং এইটা কিন্তু আমাদের ওয়াই ড্যাশ, এটা তো তোমার জিরো। এবারে আসি, এক্স আর ওয়াই তো আমরা চিনলাম, হোয়াট অ্যাবাউট আর এবং থিটা, মানে কি আসলে এই দুইটা জিনিস, একটা তোমার আর একটার নাম দিলাম হচ্ছে থিটা, বোঝো একটু ভালো করে। তো এই যে আমরা আর এবং থিটা যে নিব তার জন্য আমাদেরকে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে, তাই তো। তো আমি যদি কোনো একটা পয়েন্ট নিতে চাই, খেয়াল করো এখানে আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম, নাম দিলাম তোমার কি বলো তো পি, আর এটা তো আমাদের অ্যাজ ইউজুয়াল এক্স কমা কত ওয়াই। ওকে ফাইন। তো আমি যদি এখানে আর একটা রেখা নেওয়ার যদি চিন্তা করি, খেয়াল করে দেখো আর একটা রেখা যদি আমি এখান থেকে তোমার নেওয়ার ট্রাই করি, এই যে মোটামুটি দেখো, এবং এইটা আমরা নিব তোমার এটা নিলাম। তো দেখো তো এখানে আমরা মোটামুটি তোমার কি বলো তো, এটা এক্স নিছি, এটা তোমার কত ওয়াই নিছি, এবং এখানে আমরা একটা রেখা নিছি যেটা কিনা জিরো থেকে কোন পর্যন্ত কানেক্টেড, পি পর্যন্ত কানেক্টেড। মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখবা, মোস্ট ইম্পর্টেন্টলি আমরা মূল বিন্দু থেকে
মূল বিন্দু থেকে সমতলের উপরে যেই বিন্দুই নেই না কেন সেই বিন্দুটা এখন এইখানে নেই আর এইখানে নেই, অর্থাৎ বিন্দুটা আমি চাইলে তোমার কত বলো তো এখানেও নিতে পারি, অথবা বিন্দুটা চাইলে তোমার কত এখানেও নিতে পারি, এবং বিন্দুটা চাইলে তোমার কত এখানেও নিতে পারি। মানে এটা দ্বারা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি বিন্দুটা আমি প্রথম চতুর্ভাগে, বিন্দুটা আমি দ্বিতীয় চতুর্ভাগে, বিন্দুটা আমি 3 নাম্বার চতুর্ভাগে এবং 4 নাম্বার চতুর্ভাগে যেখানেই নেই না কেন, যদি আমি তোমার কত বলো তো এখান থেকে শুরু করে মানে মূল বিন্দু থেকে শুরু করে যদি এই জায়গাটাকে যোগ করে দিই, অথবা মূল বিন্দু থেকে শুরু করে যদি আমি এই জায়গাগুলোকে যদি যোগ করে দেই, মূল বিন্দু থেকে শুরু করে যদি আমি এই জায়গাগুলোকে যোগ করে দেই, তাহলে এক্স এর সাথে এই যে দেখো মূল বিন্দু থেকে শুরু করে এই পি বিন্দু পর্যন্ত যোগ করে দিলে যে লাইনটা পাওয়া যায় বেসিক্যালি এটার নাম হচ্ছে আর, যাকে ফিজিক্সের ভাষায় বলা হয় অবস্থান ভেক্টর। বাট আমরা আসলে তোমার অবস্থান ভেক্টরে যাব না, আমরা বেসিক্যালি মূল বিন্দু থেকে পিটাকে অবস্থান সরণ বলতে পারি, বা অবস্থান বা ব্যাসার্ধ সরণ বলতে পারি, হটেভার তুমি অবস্থান ব্যাসার্ধ বলতে পারো, যেটা যে নামে তুমি ইউজ টু। বাট আমার কাছে মনে হয় এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অবস্থান কি হবে, এটাকে আমরা বললাম এইটা তো আমাদের অবস্থান কত বলো তো, এইটা আমাদের অবস্থান সরণ, বা এটা আসলে ও থেকে পি পর্যন্ত এটা তো আমাদের বেসিক্যালি আর, এবং এই জায়গাটাকে কিন্তু আমরা তোমার বলতেছি কত, এটা হচ্ছে সরণ। এই যে সরণটা বা অবস্থান সরণটা বা ব্যাসার্ধ ভেক্টরটা, এইটা বেসিক্যালি আমাদের এক্স অক্ষের সাথে যেই কোণ তৈরি করে, বেসিক্যালি যেই কোণ তৈরি করে, এখানে একটা কিন্তু আছে। তাহলে আমি এখানে লাইনটা কি নিব দেখো, আমি এখানে লাইনটা নিব অবস্থান, এটাকে নাম দিলাম তোমার কি বলো তো সরণ, বেসিক্যালি এটা অবস্থান ভেক্টর, তো নাম দিলাম অবস্থান সরণ, অবস্থান সরণ এবং এক্স অক্ষ দ্বারা, অবস্থান সরণ এবং এক্স অক্ষ দ্বারা উৎপন্ন কোণ ইজ ইকুয়াল টু কত, থিটা। বোঝো একটু ভালো করে, এখানে কি দেওয়া আছে, অবস্থান সরণ এবং এক্স অক্ষ দ্বারা উৎপন্ন কোণ কত, থিটা। যখনই তোমাকে এখানে উৎপন্ন কোণ দেওয়া থাকবে ঝামেলা লেগে গেল, উৎপন্ন কোণ দেওয়া আছে মানে ঝামেলা লেগে গেল। কেন ঝামেলা লাগছে, কারণ উৎপন্ন কোণ দেওয়া থাকলেই তুমি তখন চিন্তা করবা ভাইয়া উৎপন্ন কোণ কি ঘড়ির কাঁটার কোন দিকে, উৎপন্ন কোণ কি ঘড়ির কাঁটার দিকে, উৎপন্ন কোণ কি ঘড়ির কাঁটার দিকে, মানে উৎপন্ন কোণ কি ক্লকওয়াইজ, অথবা এই এটা তো আসলে তোমার কি বলতো সিডাব্লিউ লেখা যায়, এটাকে আমরা বলবো এটা তোমার কি ক্লকওয়াইজ, অথবা ভাইয়া উৎপন্ন কোণ কি ঘড়ির কাঁটার কোন দিকে বলো তো, এটাকে আমরা বলবো ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে উৎপন্ন কোণ নিয়ে কিন্তু এবার আমাদের ডাউট আছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে কত, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের অ্যান্টি, এটাকে আমরা বললাম এটা অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝো একটু ভালো করে, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় বোঝার ট্রাই করো, ঘড়ির কাঁটার দিকে মানে সিম্বল তোমার কত এইটা, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কত সিম্বল তো তোমার এইটা, অথবা তোমার হাতে থাকা ঘড়ি নিয়ে তুমি চাইলে এই কাঁটাগুলা ক্লিয়ার করে নিতে পারো। এখন এই ঘড়ির কাঁটার দিকে আর বিপরীতের কাহিনী কি, আমি তো কিছুই বুঝি নাই, বুঝবো কেমনে আসলে, একটু খেয়াল করো। তোমাকে যদি আমরা এরকম একটা লাইন দিলাম আর কি, বোঝো যে এইটা আমাদের একটা লাইন, এই যে এটা একটা সিম্পল লাইন দিলাম, জাস্ট বোঝো একটু, নাম দিলাম যে তোমার কত ও এক্স, সিম্পল দুইটা জিনিস দিলাম। এবার এখান থেকে আমি তোমার কত এই পাশে একটা আঁকাবো ও পি, আর এই পাশে একটা আঁকাবো তোমার কত ও পি প্রাইম। বোঝো, তা আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই ও এক্সের সাথে ও পিটা কত কোণ করে আসে এবং ও এক্সের সাথে ও পি প্রাইমটা কত কোণ করে আসে, সে আমি তোমাকে এটা জিজ্ঞেস করলাম। তো যদি আমরা জিজ্ঞেস করি, তো তুমি চিন্তা করলা ভাই এই কোণের মানটা তো দেখা যাচ্ছে এটা 30, শুধু কি 30, এই মেজার করার জন্য কোন দিকে ঘুরছো, ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝো, আর কেউ যদি বলে ভাই আমি একটু এই দিকে ঘুরবো, এই দিকে ঘোরার পরেও দেখলা যে তোমার কোণের মানটা কত 30। বোঝো, অর্থাৎ তুমি এই দিকেও ঘুরলা এবং এই দিকেও ঘুরে দেখলা যে কোণের মানটা 30, কিন্তু এই কোণের মানটা তুমি কি আসলে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছো না, এই 30 কিন্তু ঘুরছো তুমি কত বলো তো
ক্লোকওয়াইজে ঘুরছো, ওকে ফাইন। এখন বারবার এই যে সাথে সাথে তোমার অ্যান্টি ক্লোকওয়াইজ লেখা বা ক্লোকওয়াইজ লেখা তীর চিহ্ন দেওয়া, এই ব্যাপারটা কিছুটা ঝামেলার। সেই জন্য আমরা কি করব, অ্যান্টি ক্লোকওয়াইজ আর ক্লোকওয়াইজের মধ্যে যে কোনো একটা মানকে পজিটিভ, যে কোনো একটা মানকে নেগেটিভ দিয়ে প্রকাশ করলেই তো হয়। মনে করো এটা একটা সংখ্যা রেখা, তুমি এই সংখ্যা রেখা থেকে ডানে যাও আর সংখ্যা রেখা থেকে বাঁয়ে যাও, এটা ম্যাটার করে না। ম্যাটার এটা করে ডান দিকে সাইনটাকে প্লাস ধরলে বা পজিটিভ ধরলে এই দিকে সাইনটাকে আমরা নেগেটিভ ধরি। তো আমাকে বলো তো এই যে অ্যান্টি ক্লোকওয়াইজ আর ক্লোকওয়াইজের মধ্যে কোনটাকে পজিটিভ ধরবো? নর্মালি বিভিন্ন ম্যাথমেটিশিয়ান, স্পেশালি গাউসের কথা আমি বলবো আর কি, ওনার বিভিন্ন রিসোর্স থেকে বা বিভিন্ন পেপার থেকে এই ধারণা পাওয়া যায় যে উনি অ্যান্টি ক্লোকওয়াইজে মেজার করা অ্যাঙ্গেলগুলোকে পজিটিভ নিছে। তো আমরাও আসলে এই অ্যান্টি ক্লোকওয়াইজে মেজার করা যে কোণগুলো আছে এইগুলোকে ডিনোট করব পজিটিভ অ্যাঙ্গেল হিসেবে, আর ক্লোকওয়াইজে যে মেজার করা এটাকে আমরা ডিনোট করব তোমার নেগেটিভ হিসেবে। সেই ক্ষেত্রে এই 30 ডিগ্রিটাকে যদি আমরা আসলে প্লাস 30 ডিগ্রিও বলি, তাহলে এই 30টাকে আমরা বলবো তোমার কত, মাইনাস, এটা হচ্ছে যে তোমার 30 ডিগ্রি। তার মানে আমাদের এই ব্যাপারটা কি দাঁড়াইলো, যে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে কোণের মানটা মেজার করি তাহলে এটা অ্যান্টি ক্লোকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ, অথবা এটা আসলে ক্লোকওয়াইজ তাহলে কোণের মানটা মেজার করবো মাইনাস। তাহলে মাইনাস চিহ্ন দিলেই তুমি বুঝে নিবা যে এই কোণের মানটা অ্যান্টি ক্লোকওয়াইজে মেজার না হয়ে ক্লোকওয়াইজে মেজার হয়েছে। আর পজিটিভ দিলেই তুমি বুঝে নিবা এই কোণের মানটা নিশ্চয়ই এই ভদ্রলোক অ্যান্টি ক্লোকওয়াইজে মেজার করছে, বাস। আর তাহলে এইটি গেল হচ্ছে যে আমাদের কত বলো তো, আর এর মান বুঝলাম যে আর মানে এটা। থিটা মানে কত? থিটা মানে তো আসলে অবস্থান, সরণ এবং তোমার কি বলো তো এক্স অক্ষ দ্বারা উৎপন্ন কোণ, যার আরও একটা নাম আছে যাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। শিখে রাখো, শিখে রাখো, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কত, থিটা। বাস, তুমি যে কোনো একটা নামে তাকে ডাকতে পারো। তুমি নাম দিলা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, অথবা এটার নাম দিলে অবস্থান সরণ, অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, হট এভার। তা আমার মনে হয় যে আর এবং থিটাটা আসলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব আদৌ আর এবং থিটার নেসেসিটি কতটুকু, বা থিটার নেসেসিটি বা থিটার প্রয়োজনীয়তা বেসিক্যালি কতটুকু। তো সেটা দেখার জন্য আমি তোমাকে আবার এই জায়গাটা একটু নিয়ে আসবো, অথবা থিটার নেসেসিটি কতটুকু সেটার জন্য আমরা একটা পেজ নিব আর কি এক্সট্রা। দেখো থিটার নেসেসিটিটা আমি তোমাকে একটু বোঝানোর ট্রাই করি, তবে তার আগে আমরা এখানে তোমার কি বলতো দুইটা আলাদা আলাদা লাইন অ্যাজিউম করে নিব, যে এইটা হচ্ছে আমাদের ঘুরে ফিরে একটা এক্স অ্যাক্সিস, এবং এই জায়গাটাকে কিন্তু আমরা তোমার বলবো যে এটা হচ্ছে আমাদের মোটামুটি, এটাকে আমরা বলতেছি এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। খেয়াল করে দেখো এটা, সো এটা আমাদের ওয়াই, এটা এক্স এবং এটা ওয়াই, এটা অবশ্যই এক্স ড্যাশ নেগেটিভ দিকে আর কি, এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটাও তোমার কি বলতো নেগেটিভ আর কি। ওকে, আমরা নিলাম। এখন আমাদের যেটা টার্গেট, এটা তো মূল বিন্দু 0, এটাও আমরা দিয়ে দিলাম। এবার আমি এখানে বেশ কিছু পয়েন্টস নেওয়ার চেষ্টা করব আর কি। আমি এই জায়গাটায় তোমার কি বলতো একটা বিন্দু নিব, এ বিন্দু নিব, নাম দিলাম তোমার কত 3, কত দিলাম 4, বুঝো ভালো করে। আমি এই পাশে একটা বিন্দু নিব যেটার নাম দিলাম তোমার মাইনাস কত 3, কত বলো তো 4। এইখানে একটা বিন্দু নিব, যেহেতু 3 নাম্বার চতুর্ভাগ, তার মানে এই বিন্দুটা আমাদের নিব কত, এটা -3, মাইনাস এটাকে বললাম 4। এবং লাস্ট ওয়ান, এই বিন্দুটার নাম দিব তোমার কত ডি পয়েন্ট, যেটাকে আমরা বললাম 3, এটা হচ্ছে আমাদের -4। সো এই তো আমাদের গেল এটা বি বিন্দু, এবং এটাকে আমরা বলতেছি এটা মোটামুটি তোমার সি বিন্দু। কয়টা বিন্দু নেওয়া হয়েছে বলো তো? 4টা। সবার জন্যই আমি এখানে তোমার মোটামুটি আর এর মান বের করব। তো আর এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে শুরু করে এই জায়গাটাকে যোগ করে দিলেই কিন্তু আমরা কি পাবো, আর। সো আর মানে কিন্তু আমি লিখতেই পারি √3 তার উপরে স্কোয়ার, 4 তার উপরে স্কোয়ার। তাহলে 3-এর উপরে স্কোয়ার দিলে আসবে 9, 4-এর উপরে স্কোয়ার দিলে আসবে 16, 16 এবং 9 মানে 25, রুট করলে এখান থেকে পাবো 5। তার মানে আর ইজ ইকুয়াল টু কত আসবে, এটা 5। বুঝো ভালো করে। আমি যদি এইটার কথা যদি বলি, তাহলে এইটার বেলায়ও কিন্তু তোমার আর ইজ ইকুয়াল টু কত আসবে, এটা তোমার 5। যদি এইটার কথাও যদি আমরা বলি, তাহলে আর ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 5। যদি আমরা এইটার কথাও বলি, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসবে, এটা কিন্তু তোমার 5। বাস এই পর্যন্ত নিয়ে নিলাম। তো সবার বেলায় আমরা আসলে এখানে যেই মানগুলা নিয়ে নিছি, সবার জন্য আর এর মানটা নিয়ে নিলাম। তো আমি এখান থেকে তোমাকে কিছু ফিচার দেখানোর চেষ্টা করব, যে
দেখো একটু যে যদি আমরা তোমাকে বলি বিন্দুটা বেসিক্যালি 3 কমা কত বলো তো 4, তুমি আমাদেরকে বলতেছো আর মানে আসবে 5। তোমাকে আমরা বলতেছি -3 কমা কত 4, তুমি আমাদেরকে বলতেছো আর মানে 5। তোমাকে বললাম -3 -4 3 নাম্বার চতুর্ভাগ, তুমি বলতেছো আর এর মান 5। 4 নাম্বার চতুর্ভাগ 3 কমা -4, তুমি আমাদেরকে বলতেছো আর মানে কত 5। তার মানে তুমি কিন্তু আর এর মান সবার বেলায় বলতেছো 5 5 5 5 5। তো আমি যদি তোমাকে বলি প্রথম চতুর্ভাগ, বললা আর ইকুয়াল 5, দ্বিতীয় চতুর্ভাগ আর ইকুয়াল 5, 3 নাম্বার চতুর্ভাগ আর ইকুয়াল 5, 4 নাম্বার চতুর্ভাগ আর ইকুয়াল 5। বাট আমি যদি তোমাকে উল্টা প্রশ্ন করি যে আর এর মান 5 বলো, উল্টা প্রশ্ন দেখো আর এর মান 5, তাহলে তুমি কি বলবা? এইটা 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 নাকি আসলে তোমার এইটা? তার মানে আর এককভাবে কি দেখো আর এর মান 5, আর এর মান 5, তুমি কি কোনো চতুর্ভাগকে ডিরেক্টলি ইন্ডিকেট করে বলতে পারবা? পারতেছো না। কেন? আর এর মান 5 তো প্রথমেও হয়, 2 নম্বরে হয়, 3 নম্বরে হয়, 4 নম্বরে হয়, কোনটা নিবা? কোনটা নিবা? তার মানে আর একাই ডিসিশন নিতে পারে না কোনো একটা বিন্দুকে এক্স্যাক্টলি তুমি কোন চতুর্ভাগে বসাবা। আর কিন্তু তোমার এই ডিসিশনটা নিতে পারে না, যে আর এর একার পক্ষে তোমার এই ডিসিশনটা নেওয়া পসিবল নয়। তাহলে আর এর সাথে নিশ্চয়ই আরও একটা কোনো ফ্যাক্টর থাকবে, সেটা আর কেউ নয়, সেটাই হচ্ছে যে তোমার থিটা। তার মানে শুধু আর এককভাবে কিন্তু তোমার কি বলতো কোন চতুর্ভাগে আসো, সেটা কি তুমি আসলে প্রথমে আসো, নাকি তোমার দ্বিতীয়তে আসো, নাকি 3 নম্বরে আসো, নাকি 4 নম্বরে আসো, এটা কিন্তু এককভাবে আর এর পক্ষে বলা পসিবল নয়। এটার সাথে তোমার আরও একটা জিনিস দরকার, যেটা হইতেছে যে তোমার কি বলতো থিটা। তো আমরা এবার দেখবো যে থিটার নেসেসিটিটা আসলে কেমন, বুঝলাম নিশ্চয়ই। এই জন্য তুমি যখন ভেক্টর পড়ো তখন দেখো আর এর মান, এই যেখানে আর দেখতেছো না, এটাকে বলা হয় তোমার কি বলতো মান। শুধু কি মান দিয়ে ভেক্টর প্রকাশ হয় না, কি লাগে বলতো? দিক লাগে। কেন? কারণ দিক না হলে তুমি অচল, দিক না হলে বুঝবাই তো না কোন দিকে যাইতে হবে। আমি এটার একটা চমৎকার ঘটনা তোমার সাথে শেয়ার করবো আর কি। এটা মানে হচ্ছে এই যে ঘটনাটা আমি তোমাকে শেয়ার করবো, এটা যে কোনো একটা মুভির একটা দৃশ্য বলতে পারো। তো এটা আমি ক্লাসেও সবসময় বলি আর কি। মুভির দৃশ্য বলার উদ্দেশ্য তোমাকে এই সিনেমাটা সম্পর্কে ধারণা দেওয়া আমার উদ্দেশ্য নয়। তোমাকে ধারণা দেওয়ার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি ডিরেকশন জিনিসটা আসলে কেন দরকার। তো দেখো ডিরেকশন জিনিসটা কেন দরকার তোমরা একটু পরে বুঝবা। আমি আমি হচ্ছে যে তখন বুয়েটের ফার্স্ট ইয়ারে, তো তখন হচ্ছে যে আমাদেরকে বড় ভাইরা হচ্ছে একটা সিনেমা দেখতে বসছিল আর কি। তো সিনেমাটার নাম হচ্ছে তোমার রং নাম্বার, মানে ভুল নাম্বার আর কি। তো তুমি নাম শুনেই বুঝতে পারতেছো যে আসলে সিনেমাটা তোমার কি হবে বলো তো, নায়ক নায়িকার মধ্যে একটা রং নাম্বারে কথা বলা স্টার্ট হবে। তো আসলে গল্পটাও তার ব্যতিক্রম নয়, গল্পটা এরকমই আর কি। তো তখন মোবাইল কোম্পানিগুলো বাংলাদেশে প্রথমবারের মতো আসে। সিটিসেল নামে একটা মোবাইল কোম্পানি ছিল, তো সেখান থেকেই নায়ক ছিল রিয়াজ। এখন বেশ জোরে সোরে ওইভাবে দেখা যায় না আর কি ওনাদেরকে। তো নায়ক ছিল রিয়াজ, তো স্বাভাবিকভাবে রং নাম্বারে নায়িকার সাথে কথা বলা স্টার্ট হয়। তো একটা টাইমে গিয়ে তারা চিন্তা করে তারা দেখা করার নেসেসিটি ফিল করবে, তারা দেখা করবে আর কি। তো আগের দিনে যেহেতু মেসেঞ্জার বা ফেসবুক ছিল না, সুতরাং কে কেমন দেখতে এরকম ধারণাও ছিল না তাদের। তো তারা যাতে একজন আরেকজনকে চিনতে পারে সেই জন্য তারা বললো যে তুমি তাহলে এই কালারের ড্রেস পরে আসবে। বললো ওকে ফাইন। তো কোথায় দেখা করবে? রমনা পার্কে দেখা করবে। তো তুমি যদি কখনো বুয়েটের আশেপাশে যেয়ে থাকো, খুব বেশি দূরে রমনা পার্ক নয়, মোটামুটি শাহবাগ থেকে একটু হেঁটে আসলেই তোমার রমনা পার্ক পাওয়া যায়। তো এখন নায়ককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তুমি রমনা পার্কে নামবা। রমনা পার্ক কোথায়? ধরলাম আলোচনার সুবিধার জন্য রমনা পার্ক হচ্ছে এই যে এখানে মূল বিন্দুতে। তো নায়িকা তাকে বলছে তুমি রমনা পার্কে নেমে 5 মিটার, আমি গল্পের জন্য বললাম 5 মিটার, 5 মিটার হলে তো দেখাই যাবে যে দূরে কে দাঁড়ায় আছে। বেসিক্যালি 20-50 মিটার হয়তো বা যাইতে বলে। তো আমি গল্পটা এমনি করে সাজাই, যেহেতু এখানে 5 মিটার দেখতে পাচ্ছি। তো নায়িকা বলল নায়ককে যে তুমি রমনা পার্কে নামবা। রমনা পার্ক এখান থেকে নেমে 5 মিটার তুমি হচ্ছে হাঁটলেই দেখবা যে আমি অমুক কালারের ড্রেস পরে দাঁড়ায় আছি। তো এখন নায়ক এই রমনা পার্কে নামার পরে কিছুটা কনফিউজড হয়ে গেছে যে আচ্ছা 5 মিটার তো যাব, কিন্তু কোন দিকে 5 মিটার যাব? তার মানে ডিরেকশন কিন্তু দরকার। তো এখন নায়ক চিন্তা করলো যে দেখা যাক। নায়িকা মনে করো দাঁড়ায় আছে ঠিক এইখানে, মনে করো দাঁড়ায় আছে, খুশি, কারণ যেহেতু একটু পরে দেখা হবে আর কি। এই এই যে মনে করো যে তোমার এটা হচ্ছে নায়িকা, তো নায়িকা দাঁড়ায় আছে এখানে। তো নায়ক কিন্তু রমনা পার্কে নেমে হাঁটা শুরু করছে তোমার এই দিক বরাবর, কারণ তাকে তো ডিরেকশন বলে দেওয়া হয়নি।
তাকে বলছে যে 5 মিটার গেলেই তুমি আমাকে পাবা। তো 5 মিটার যাওয়ার জন্য সে 5 মিটার যখন এইদিকে গেল, যাওয়ার পরে দেখলো যে এইখানেও তোমার একজন দাঁড়ায় আছে, যে নায়িকা নয় কিন্তু কালার ড্রেসটা সেম। তো স্বাভাবিকভাবে মোবাইলে তার সাথে যেরকম রোমান্টিজম বা রোমান্টিক ওয়েতে কথা বলতো, তো এখানে গিয়েও কিন্তু এই ভদ্রলোকের সাথেও তোমার বা এই ভদ্র মহিলার সাথেও সেমভাবে কথা বলা স্টার্ট করছে। তারপরে এই ভদ্রমহিলার পাশ থেকে দেখা গেল তার হাজব্যান্ড এসে বলতেছে যে এই এটা আমার ওয়াইফ, এত বেয়াদব, পার্কে মেয়ে দেখলে ডিস্টার্ব করে, এই টাইপের হাবিজাবি। তারপরে রিয়াজকে মারধর করে, রিয়াজ ওখান থেকে পালায় চলে আসে। তার মানে জায়গা কিন্তু একই, তোমার দূরত্বও কিন্তু সেম, বাট তোমাকে যেই দিকে যাইতে বলছে তুমি ওই দিকে যাও না, ইনফ্যাক্ট তোমাকে ডিরেকশনই বলে দেয়নি। তার মানে অবশ্যই হচ্ছে যে তোমার শুধু আর একাই কিন্তু তোমাকে বলতে পারবে না যে তুমি এক্স্যাক্টলি কোন চতুর্ভাগে যাবা। আর এর সাথে সাথে আমাদের কি দরকার, আর এর সাথে সাথে আমাদের কি দরকার বলো, আর এর সাথে সাথে অবশ্যই আমাদের কোণের মানটা দরকার। যেমন আমি যদি তোমাকে এখানে আর এর সাথে বলে দিতাম প্রথম চতুর্ভাগ, তুমি জীবনও বাকি পয়েন্টগুলোকে সাজেস্ট করতে পারতা না, তোমাকে এইটাই সাজেস্ট করা লাগতো। আমি যদি তোমাকে বলে দিতাম এটা মানে হচ্ছে যে তোমার দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে তুমি জীবনেও এইটা বাদে অন্য পয়েন্টকে সাজেস্ট করতে পারতা না, তাহলে তুমি এইটাই বলতা। আমি যদি বলতাম যে আর এর মান 5 এবং 3 নাম্বার চতুর্ভাগ, তাহলে তুমি কিন্তু এই পয়েন্টটা বাদে অন্য কোনো বিন্দু বলতে পারতা না। তার মানে আমরা কি বুঝলাম, আর এর সাথে সাথে আমাদের ডিরেকশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। উইদাউট ডিরেকশন আমরা আসলে খুবই বাস্তব জীবনে হ্যাসেলের সম্মুখীন হব। যাওয়ার কথা একদিকে, যাওয়া তুমি আরেক দিকে, তাহলে তোমার কপালে এরকম মাইট জুটবে আর কি, ঠিক আছে। সো আমাদের যেটা টার্গেট, আমরাও রিয়েল লাইফে কারো কাছ থেকে কোনো লোকেশন শুনলে অবশ্যই এটা শোনার চেষ্টা করব যে ভাই আমরা আসলে কোন দিকে যাব। আচ্ছা, এই গেল আমাদের কাজ। এবার আমরা দেখব যে থিটা আমরা আসলে তোমার কিভাবে নির্ণয় করতে পারি। তো বলো তো, যেহেতু আমাদের কি কি আলাদা, বলো, যেহেতু আমাদের কি বলো তো চতুর্ভাগ আলাদা, তার মানে আমাদের মেজার করা কি বলো তো থিটার মানগুলোও কিন্তু তোমার কি কি আসবে, আলাদা আলাদাই আসার কথা। কারণ প্রথম চতুর্ভাগে একরকম, দ্বিতীয় চতুর্ভাগে তো আমাদের কোণের মানটা আর এক রকম, তাই না? তো আমরা চেষ্টা করি দেখি বের করার জন্য। আমি তোমাকে দুইটা উপায় দেখাবো আর কি, খেয়াল করো। উপায়গুলা এরকম। প্রথমে আমি এটার কথা বললাম, এটা যেহেতু প্রথম চতুর্ভাগ, তাহলে এটা তোমার কত আর। সবসময় মনে রাখবা থিটা মানে কত, যে চতুর্ভাগেই তুমি কোণ নাও না কেন, থিটা মানে হইতেছে যে ওই আর এর সাথে এক্স কতটুকু কোণ করছে, মানে এক্স অ্যাক্সিস তোমার চতুর্ভাগের আর এর সাথে কতটুকু কোণ করছে। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এইটাই আমরা তোমার কি করবো বলো তো নির্ণয় করবো। তবে কোণের মানটা আমি প্রথমবার অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করব, প্রথমেই ঝামেলায় যাব না। এই যে দেখো কোণের মানটা মেজার করলাম এইদিকে, প্রথম চতুর্ভাগ কোণের মান কত থিটা 1, এটা মানে কত এক্স, এটা মানে কত ওয়াই। সো আমি এখান থেকে যেই মানটা নিতে চাই, এই মানটা তোমার কত, এইটা ট্যান কত বলো তো থিটা 1, অথবা এটাকে আলাদা আলাদা করে মেজার করে দিচ্ছি, দাঁড়াও। প্রথম চতুর্ভাগ, তাই তো, তার মানে এইটা আমাদের কত, প্রথম চতুর্ভাগের চিত্রটা কেমন দাঁড়াবে, এই যে এরকম টাইপের, এবং এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এইখানে আমাদের কত আসবে, এইখানে কিন্তু আমরা নিব তোমার ট্যান থিটা, ওইদিকে তাকাও, এটা মানে কত আসবে ওয়াই বাই কত আসবে এক্স, বোঝো ভালো করে। সো আমরা এখান থেকে তোমার কি দিতে পারি, আমরা এখান থেকে তোমার নিতে পারি কত থিটা 1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে যে তোমার ট্যান ইনভার্স, এটা কত ওয়াই বাই এক্স। আমি এটা মডুলাস দিয়ে রাখতেছি, তার একটা রিজন আছে, তুমি এটা পরে গিয়ে বুঝবা। আপাতত তোমার কাজ তুমি মডুলাস চিহ্ন ব্যবহার করে এটা শিখে ফেলো। তাহলে এটার মান কত, এটা হচ্ছে যে তোমার থিটা 1। ওকে ফাইন। এবারে আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাই। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা যাই, তাহলে পরে খেয়াল করে দেখবা যে দ্বিতীয় চতুর্ভাগের কাহিনী কি, ওই যে বললাম তুমি যেই চতুর্ভাগে থাকবা ওই চতুর্ভাগের সাথে এক্স অক্ষ যেই কোণ তৈরি করে, মানে তুমি যেই চতুর্ভাগে থাকবা, বোঝো আর কি, তুমি আসো দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে তোমার যে আর, বোঝো তোমার যে আর, এইটা তোমার কি বলতো এই যে এটার সাথে কতটুকু পরিমাণ কোণ তৈরি করবে, বেসিক্যালি এইটা না আমাদের জানা দরকার, যাকে আমরা বললাম এটা হচ্ছে কত থিটা 2। তার মানে কত দেখছো, আমরা যদি আসলে তোমার এত প্যারানোর দরকার নেই, তুমি শুধু মনে রাখবা এক্স অক্ষ আর আর কোথায়, এক্স অক্ষ আর আর এর মাঝের কোনটাই থিটা, কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝছো, এটা যাতে মাথায় থাকে। কেন, কারণ আমরা আসলে ক্লকওয়াইজে পরে মেজার করবো, আপাতত এটা একটু দেখো।
দ্বিতীয় চতুর্ভাগের কাহিনীটা যদি আমি চিত্রে আঁকাই তাহলে পরে কেমন দাঁড়াবে? দ্বিতীয় চতুর্ভাগের কাহিনীটা চিত্রে আঁকাইলে যেটা দাঁড়াবে বেসিক্যালি এরকম টাইপের একটা সিনারিও আমরা দেখতে পাবো। তো দ্বিতীয় চতুর্ভাগ বলতে আমরা বেসিক্যালি বুঝাইতেছি এটা হচ্ছে আমাদের এই জায়গাটা, যার নাম তোমার কত বলো তো? এটা θ2, এটা মানে কিন্তু তোমার কত? θ1। সো ভাইয়া আমরা আসলে তোমার এইখানে যে জিনিসটা করব, বোঝো, আমরা এইখানে যে জিনিসটা করব এটা হচ্ছে যে তোমার কত? মোটামুটি এই যে জায়গাটা মার্ক করে নিলাম। আমরা বের করব কোন জায়গাটা? এটা বের করতে চাই। এটা যদি বের করতে চাই তাহলে আমাকে একটু হেল্প করো, বা সবাই একটু দেখো মনোযোগ দিয়ে। এটা যদি আমরা বের করতে চাই তাহলে এই পুরা কোণের মানটা কিন্তু তোমার কত বলো তো? পাই, তাই না? পুরা কোণের মানটা কিন্তু তোমার কত? পাই। বোঝো, একটু সূক্ষ্মভাবে দেখো, এটা মানে কিন্তু পাই। পাই থেকে যদি আমি এই ক্রসটা বাদ দিই তাহলে তো এই টিক চিহ্নটা পাওয়া যাবে। তার মানে আমরা কিন্তু তোমার এখান থেকে θ2 এর পরিচয় কি দিতে পারি জানো? θ2 এর যে পরিচয় এটা কিন্তু আমরা নিতে পারি হচ্ছে পাই মাইনাস কত? এই যে ক্রস চিহ্নটা, এই যে এটা, এই ক্রস চিহ্ন মানে কত এটা আমরা দেখবো আর কি। পাই মাইনাস এই যে ক্রস দিয়ে দিলাম। এবারে দেখার পালা এই ক্রস মানে আসলে কি মিন করে। চলো দেখে নেওয়া যাক। একটু এটার জন্য আমরা এই জায়গাটাকে একটু বাদ দিয়ে দেই। ওকে ফাইন। একটু খেয়াল করো তো, আমরা যদি একটু ফিজিক্স মিশাই এখানে, তাহলে ফিজিক্স মিশাইলে এটা আমাদের একটা আলোক রশ্মি, তাই না? এই আলোক রশ্মিটা এই যে এই বিন্দুতে আপাদিত হওয়ার পরে তোমার কোন বরাবর প্রতিফলিত হবে? ঠিক এই বরাবর কিন্তু প্রতিফলিত হবে। বোঝো, এই যে এটা হচ্ছে যে আমাদের একটা আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা এখানে আপতিত হয়ে তোমার কি বলো তো? প্রতিফলিত হয়ে গেছে। তো আমরা কিন্তু কি জানি বলো? আমরা কিন্তু তোমার আপাতন কোণ এই জায়গাটার নাম দিতে পারি আই, এবং এই জায়গাটার নাম দিতে পারি আর। বলো তো, আপাতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর তো এমনি সমান। এরা দুইজন তো এমনি সমান। এরা দুইজন যদি সমান হয় তাহলে তোমার কি মনে হয় না, এরা দুইজন যদি সমান হয় তো তোমার কি মনে হয় না যে এই কোণের মান, খেয়াল করো, এই কোণের মান, এই যে দেখো, এই কোণের মান আর এই কোণের মানও তো তার মানে কি বলো তো? সমান। তাহলে এটা θ1 হলে অবশ্যই এটাও তোমার কত? θ1। জাস্ট এই জায়গাটার কথা বলতেছি। সো আমাদের টার্গেট কি? একটু এদিকে দেখো, আমাদের টার্গেট হচ্ছে এই ক্রসটা। তাহলে এই ক্রসটার মান কিন্তু কি দাঁড়াইলো? θ1। তার মানে এই ক্রসটার বদলে আমরা নিব কত? এটা হচ্ছে যে তোমার θ1, এবং আমরা এখান থেকে তোমার ফাইনালি লিখতে পারি যে কত বলো তো? আমরা এখান থেকে ফাইনালি যেটা লিখবো যে তোমার পাই মাইনাস কত আসবে? পাই মাইনাস এটা হচ্ছে যে তোমার ট্যান ইনভার্স কত? ওয়াই বাই এক্স, কারণ আমাদের থিটা তো উপরে বের হয়েই আছে। এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগের জন্য কোণের মান কত সেইটা আমরা এখান থেকে বের করলাম। বাস, সিম্পল জিনিস। তো চলো এই হাবিজাবিগুলাকে আমরা একটু বাদ দিয়ে আমরা এবার হচ্ছে যে তোমার যেমন এটাকে বাদ দিলাম, এটাও বাদ দিলাম আর কি, এই তো এটা দিলাম মোটামুটি। বাস, সিম্পল জিনিস। এটা হচ্ছে যে তোমার দিলাম, বাস। আমাদের টার্গেট হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগে যদি কেউ থাকে। তো 3 নাম্বার চতুর্ভাগ মানে কত? ঘুরে ফিরে এই যে দেখো সিম্বল তো সেম। 3 নাম্বার চতুর্ভাগ মানে কত? এই যে এটা, এটাই তোমার কত? আর। কোণের মান কেমনে মেজার করবা? অ্যান্টি ক্লকওয়াইজে। কি বলছি তোমাকে? বলা হয়েছে যে ভাই এক্সটা কিন্তু তোমার তোমার আর এর সাথে যে কোণ তৈরি করবে এটা না থিটা, তাই তো? তোমার জন্য আরেকটু সুবিধা করে দিই, টুটাকে বাদ দিই, তাহলে তোমার চিত্রটা একটু সুন্দর হবে দেখতে কিছুটা, তাই না? এই তো, তার মানে এই পুরাটা দেখছো আমি কি বলছি? যে কোনো চতুর্ভাগের আর, শোনো, যে কোনো চতুর্ভাগের আর এবং হচ্ছে এক্স, যে কোনো চতুর্ভাগের আর এবং কত? এক্স। আবার বলতেছি, যে কোনো চতুর্ভাগের আর এবং এক্স এদের মাঝের যে কোণ এটা হচ্ছে থিটা। তাহলে এটাকে আমরা বলতেছি কত? এটা কিন্তু আমরা হচ্ছে বলবো এটা তোমার কত বলো তো? এটা হচ্ছে θ3। বোঝো একটু ভালো করে। তো ভাইয়া এটা যদি θ3 হয়, বোঝো, এটা যদি θ3 হয় তাহলে আমাদের টার্গেট এবার এই পুরাটা বের করা, তাই না? তাহলে আমি θ3 এর জন্য একটা আলাদা ছোট্ট চিত্র আঁকাবো আর কি। এই যে এইটা হচ্ছে যে আমাদের আর এর মান, আর এইটা তো আমাদের কত বলো তো? এক্স এর মান। সো θ3 মানে কত? এই যে জায়গাটা আছে এইটা বের করা। তো এটা যদি আমরা বের করতে চাই বলো তো, এই জায়গাটা কত? এই ছোট্ট কোণটা মানে কিন্তু তোমার কত? দেখো এই ছোট্ট কোণটা প্লাস এইখানে কিন্তু এটা তোমার কত? ক্রস। তার মানে এই ছোট্ট কোণটা মানে কিন্তু পাই, আর হচ্ছে এই ক্রস মানে তো এটা, এটা মানে কিন্তু পুরাটা। তার মানে পুরাটার নাম তো কত? θ3। তাহলে আমি কি নিতে পারি না যে θ3
ইজ ইকুয়াল টু কিন্তু পুরাটা মানে পাই প্লাস কত এই যে ক্রস, মানে ক্রস বলতে এই যে এইটা আসলে। এবার দেখবো এই ক্রস মানে আবার কি দাঁড়ায়, এবার দেখবো এই ক্রস মানে আবার তোমার কি বলো তো এখানে কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে তুমি একটু এখানে খেয়াল করো, আমি যদি এটা বাদ দিই ক্রসটা দরকার। এটা যদি আমাদের θ1 হয়, বোঝো এটা যদি আমাদের θ1 হয়, এই যে এই জায়গাটা যদি আমাদের কি হয় বলো তো θ1 হয়, এই যে এটা, তাহলে এটার বিপ্রতীপ কোণ একটু তাকাও, এই লাইনটা আর এই লাইনটা যদি হয় তাহলে এই কোণের মান বোঝো, এই কোণের মান θ1 হলে এই কোণের মানও কিন্তু তোমার θ1ই হবে। কেন? কারণ এই কোণ আর এই কোণ তোমার কি কোণ, বিপ্রতীপ কোণ। এইটা এবং এইটা তোমার কি কোণ বলো, এইটা এবং এইটা কিন্তু তোমার বিপ্রতীপ কোণ। তার মানে এই θ1 এটাও তো θ1, তার মানে এই জায়গাটা কত আসবে, এই জায়গাটা কিন্তু তোমার চলে আসবে θ1। সো আমরা আসলে কত বলতে পারি, এটা মানে কত বললাম, এটা মানে বললাম এটা হচ্ছে θ1। সো বলো তো এটা মানে যদি θ1 হয় তাহলে আমরা আসলে কি নিতে পারি, পাই প্লাস θ1 মানে তো কত, ট্যান ইনভার্স কত বলো তো, এটা হচ্ছে y বাই কত এক্স। সো আমাদের যেটা কাজ হবে, আমরা কিন্তু তোমার এই যে 3 নাম্বার চতুর্ভাগের মানটাও পেয়ে গেছি। সবগুলা কোণ মেজার করতেছি কেমনে, অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করতেছি, পরে দেখা যাবে যে ক্লকওয়াইজে মেজার করা যায় কিনা, প্যারা নেওয়ার দরকার নাই। ওকে, লাস্ট ওয়ান, আমাদের কাজ অলমোস্ট ডান, আমরা লাস্ট ওয়ান নিয়ে আলোচনা করব। লাস্ট ওয়ান নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে লাস্ট ওয়ানের জন্য আর এর মান কত, এই যে দেখো লাস্ট ওয়ানের জন্য আমাদের আর এর মান হচ্ছে এইটা, তাই তো, এটাকে নাম দিলাম তোমার আর, বোঝো ভালো করে, এটা হচ্ছে আর। সো আমি এখান থেকে বেশ কিছু জিনিস বাদ দিব আর কি, বাদ দিয়ে, এটা কোনো কাজ নেই আপাতত, নাই এটারও নাই, এটাকেও বাদ দিয়ে দিব, এটারও কোনো কাজ নাই, এই তো থাকুক, এটারও কোনো কাজ নাই, বাদ দিয়ে দিব। এই যে দেখো, বোঝার চেষ্টা করো। আচ্ছা, সো আমাদের কাজ হচ্ছে তোমার এই জায়গাটার কথা যদি বলি, θ3, এই যে দেখো এক্স, দেখো এক্স এবং যে চতুর্ভাগের আর তার মাঝের কোণ, বোঝো এক্স এবং যে চতুর্ভাগের আর, এই যে দেখো এক্স এবং যে চতুর্ভাগের আর, এক্স এবং যে চতুর্ভাগের আর তার মাঝের কোণটার নাম কিন্তু তোমার, এই পুরো বড় কোণটা তোমার কিন্তু আসলে θ4, বোঝো এটা মানে কত, এটা মানে কিন্তু θ4। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা মানে যদি তোমার θ4 হয় পুরোটা, তো আমরা কি এখান থেকে আসলে তোমার কি বলতো কিছু ছোটোখাটো অপারেশন চালাই, কীরকম, এই পুরা জায়গাটা মানে কিন্তু তোমার 2π, পুরা জায়গাটা কিন্তু তোমার 2π, কিন্তু আমার এই কালো করা অংশটা দরকার। কালো করা কি 2π পর্যন্ত যাইতে পারে? উত্তর হইতেছে না, 2π এর চেয়ে একটু কম, মানে 2π এ যাইতো অল্প একটু কম। তার মানে 2π থেকে কতটুকু কম, এই যে এই ক্রসটা কম, 2π থেকে কতটুকু কম, এই ক্রসটা কম। তাহলে আমি 4 নম্বর চতুর্ভাগের জন্য যদি তোমাকে একটা আলাদা ফিগার ড্র করে দেখাই, তাহলে বেসিক্যালি ব্যাপারটা এরকম হবে না, যে এটা তো তোমার কত এক্স আর এটা তোমার কত আসবে, এই যে এইটা না আসলে তোমার কত, এটা হচ্ছে যে θ4, বোঝো ব্যাপারটা। তো θ4 যদি আমরা নিই তাহলে এখানে কিন্তু তোমার এই পুরাটা কত হবে, পুরাটা হবে 2π, সেখান থেকে এই ক্রসটা বাদ, তাহলে আমাদের θ4 মানে কত দাঁড়াইতেছে, θ4 মানে হচ্ছে আমাদের 2π, বোঝো θ4 মানে হচ্ছে আমাদের 2π মাইনাস একটু কম ওই যে ক্রসটা। তো এবারে আসি ক্রসটা মানে কত, তাহলে ক্রসটা মানে নিশ্চয়ই আমাদের কত আসবে, একটু দেখার চেষ্টা করি ক্রসটা মানে কত। তার আগে এইদিকে একটা কাজ করে নেই। আচ্ছা, ক্রসটা মানে কত একটু দেখা যাক। চলো, এই যে দেখো তো এই জায়গাটা, এটাকে বলা হইতেছে ক্রস। তো একটু আগে তুমি আসলে কি মেজার করলা বলো, এই কোণের মানটা মেজার করলা θ1, তো তোমার মনে হয় না এইটার বিপ্রতীপ কে ভাই, এটার বিপ্রতীপই তো তোমার আসলে কত, এই কোণটা, তাই না, এই যে এটার বিপ্রতীপ তোমার কে বলো তো, এটা। তো এটা যদি θ1 হয় তো এটা তোমার কি মনে হয়, এটা কি, এটা তো θ1ই হবে, তাই না। তাহলে পরে বলো তো ক্রসগুলা কত দাঁড়াইতেছে, এটা হচ্ছে θ1। তার মানে আমরা আসলে এখানে তোমার যে জিনিসটা করতে পারি, দেখো খেয়াল করো, এখানে এটাকে তাহলে কি নিব বলো তো, এটা হচ্ছে 2π মাইনাস হচ্ছে কত, এটা ট্যান ইনভার্স কত আসবে, ও y বাই কত আসবে এক্স। সিম্পল জিনিস, সিম্পল লজিক, টেনশন নেওয়ার দরকার নাই। এই যে দেখো 4টা চতুর্ভাগ পর্যন্ত আমি মান বের করে ফেললাম। আই হোপ যে কারো কোনো ডাউট নাই। তবে
এখানে যতগুলা কোণের মান মেজার করা হয়েছে একটু বুঝতে হবে তোমাকে, আমি এখানে যতগুলা কোণের মান মেজার করছি সবগুলাই অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করছি এবং আমি বাউন্ডারি লিমিট নিছি 0 থেকে 2π পর্যন্ত কেউ যাইতে পারে। এই যে দেখছো 2π পর্যন্ত যাইতে পারে, তার মানে আমার এখানে মেজার করা কোণের মানগুলো দেখো, আমি এখানে কোণের মানগুলো যে ওয়েতে মেজার করছি থিটা, মনে রাখতে হবে যে তোমার কত বলো তো, এটা হচ্ছে 2π, এই যে এরকম টাইপের একটা মানে হচ্ছে যে আমি কিন্তু তোমার কোণের মানগুলো মেজার করছি যে এখান থেকে এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। তো এটাকে কি ভাই অন্য কোনোভাবে বের করা যায়? যাবে, সেটাতে একটু পরে আসবো। আপাতত তুমি আমাকে বলো যে এই ওয়েতে মেজার করতে কারো কোনো ডাউট আছে কিনা। প্রথম চতুর্ভাগের জন্য tan ইনভার্স y/x, দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস θ1 মানে কত আই গেস ক্লিয়ার, θ2 মানে কত ক্লিয়ার, θ3 মানে কত, θ4 মানে কত আই গেস যে কারো কোনো প্রবলেম নাই। এইবারে আমরা এই পর্যন্ত চাইলে রেখে দিতে পারি, তবে আমি এখানে দুইটা ছোট ছোট জিনিস তোমাকে একটু বোঝানোর চেষ্টা করব, সবাই একটু মনোযোগ দাও। আমরা দাঁড়াও এভাবে ইরেজ করে দেই, এটাকে যদি বাদ দিয়ে দেই, তো ফার্স্ট অফ অল আমি এখানে তোমার এটাকে ইরেজ করে দিলাম, থাক এটা, এই তো। এখন একটা জিনিস দেখো তো, যে তোমার কোণের মানটা মেজার করার বেলায় খানিক আগে আমি কি করছিলাম, যে θ4 বোঝো, এটা কিন্তু এই পুরাটা মানে কত ছিল, θ4, পুরাটা মানে ছিল θ4। এখন তুমি যদি মনে করো ভাই অনেক কাছে কাছে আসলেই তো কাজ হয়, কাছাকাছি মানে কি ভাই, এতখানি কষ্ট করে θ4 কি দরকার, আমি যদি এক্স অক্ষ থেকে শুরু করে আরে যাইতে চাই, এটা তো আর, তো এতটুকু আসলেই তো হয়, বোঝো এই কোণের মানটা কিন্তু θ1। তুমি যখন এই পুরাটা মেজার করছো তখন 2π থেকে এই θ1টা কি করছো, বাদ দিয়ে দিছো, 2π থেকে এই θ1টা তুমি বাদ দিছো আর কি, তাই না? কিন্তু এখন কেউ বললো ভাই এত বড় করে ঘোরার দরকার কি, একটা কাজ করা যাক না, এতটুকু ঘুরলে কিছু হয়? হ্যাঁ, এতটুকু ঘুরেও তো এক্স অক্ষ আর এর সাথে কোণ তৈরি করে, তবে আগের বার কোণটা তুমি তৈরি করছো অ্যান্টি ক্লকওয়াইজ, এইবারও কোণের মান তৈরি করা যায়, তবে কোণের মানটা কিন্তু ভাইয়া ক্লকওয়াইজ হয়ে গেছে। তাহলে আমি যদি মনে করি যে না পুরাটা θ4 হতে পারে, এটাও কিন্তু θ4 হওয়ার যোগ্যতা রাখে, তাহলে আমি একটা কাজ করতে পারি কিন্তু এখান থেকে কিন্তু আমি θ4 কিন্তু এরকম করে লিখতে পারি কি পারি না বলো তো, θ4, খেয়াল করো, θ4 নেওয়ার পরে আমি কি এখান থেকে নিতে পারি যে এতটুকু মানেই তো আসলে কত, θ4, আর এতটুকু মানেই তো কত, θ1। তবে একটু কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে তুমি যখন এই পুরাটা অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করতেছো কোণের মান প্লাস প্লাস প্লাস, কিন্তু যেই আমি কোণের মানটা এমনে মেজার করব θ4 এর মান θ1, এই ব্যাপারে কোনো ডাউট নাই, তবে θ4 এর মান যে θ1 এটা মেজার করছি কি অ্যান্টি ক্লকওয়াইজে না ক্লকওয়াইজে, উত্তর হইতেছে ক্লকওয়াইজে। আর ক্লকওয়াইজে মেজার করলে গাউস আমাদেরকে বলছে সামনে একটা কি দাও, মাইনাস দাও, তার মানে মাইনাস কিন্তু তখন তোমার কি হয়ে যাবে, মাইনাস এটা হয়ে যাবে তোমার tan ইনভার্স, এটা কিন্তু কত বলো তো y/x, মানে এটাকে তো আমরা আসলে বললাম কত, θ4। সো এই জায়গাটা কিন্তু আমরা আসলে তোমার কি নিতে পারি, এই জায়গাটা তোমার নিতে পারি θ4। তো θ4 ইকুয়াল কত, মাইনাস tan ইনভার্স y/x। ইউ ক্যান ইউজ এইটা আর এইটা, তুমি দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারো, তবে কখন কোনটা ব্যবহার করবে এটা আমি তোমাকে দেখাই দিব, তোমার প্যারা নেওয়ার দরকার নাই। সেম আর একটা জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা কোথায়, দাঁড়াও একটু ওয়েট করো, আমরা এত প্যারা না নিয়ে এটাকেই বাদ দিয়ে দিই এই যে দেখো এটা বাদ দিয়ে দিছি। আমরা আরেকটা ছোট্ট কাজ করতে পারি আই গেস, যেটা এরকম করা যায়, এটাকে আমরা বললাম এটা আমাদের এক্স অ্যাক্সিস আর এটা তো আমাদের অ্যাজ ইউজাল ওয়াই অ্যাক্সিস, বুঝছো? তো আমি এখানে একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগের বিষয়টা একটু তোমাকে সলভ করে দিতে চাই। তুমি আগের বার কেমনে আসছিলা, আগের বার কিন্তু এমনে আসছিলা, তাই তোমার কোণের মানটা এতটুকু পর্যন্ত ছিল পাই, আর এটা ছিল কত বলো তো, θ1। সো এই জন্য তুমি আসলে 3 নাম্বার চতুর্ভাগে কি পাইছিলা, পাই প্লাস θ1, মানে পাই তো এই পর্যন্ত, সাথে আবার কত, θ1। এখন তুমি যদি মনে করো ভাই এত দূর দিয়ে যাওয়ার কি দরকার, কাছে কাছে আসলেই তো হয়, মানে কি, মানে হচ্ছে যে যেমন দেখো এদিকে দেখাও, আমাদের উদ্দেশ্য কি বলো তো, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমার, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সটা
আর এর সাথে কি কোণ তৈরি করবে। তো এখন বলো তো এই পুরা কোণের মানটা তো মেলা বড়, পুরাটা θ3, এই দেখো চিত্রটার দিকে তাকাও না ভাই, এটা তো মেলা বড় θ3, এত দূর না এসে এই কাছে কাছে আসলেই তো হয়। বোঝো, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরি তাহলে তো অনেক বড়, মানে আমি যদি আসলে অ্যান্টি ক্লকওয়াইজে আসি মেলা বড় হয়ে যায়, দেখছো এত বড় না করে এই কোণের মানটা তো আমি চাইলে এত ছোট করেও নিতে পারি অ্যান্টি ক্লকওয়াইজে। এটা তো অ্যান্টি ক্লকওয়াইজে বড়, আর ক্লকওয়াইজে কিন্তু আমি চাইলে আসলে এটাকে এরকম করে ছোট করতে পারি কিনা, দেখছো এটা হচ্ছে AC ডাব্লু। অ্যান্টি ক্লকওয়াইজে কত বড় আর ক্লকওয়াইজেও কিন্তু কত ছোট। তা আমরা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করছি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ভুলে যাব, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বাদ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ পুরোটাই দিলাম, থাক এটাতে মুছে দিই, অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম বাদ। তো আমরা এবার কি করব, ক্লকওয়াইজে যাব। এই যে দেখো, তো ক্লকওয়াইজে যাওয়ার জন্য তুমি একটু খেয়াল করে দেখো তো ভাই, ক্লকওয়াইজে কেমনে যাব, আমাদের দরকার কোন জায়গাটা, এই জায়গাটা না দরকার। তা আমি ক্লকওয়াইজে হাঁটা শুরু করলাম, দেখো ভালো করে, আমি ক্লকওয়াইজে যদি যাওয়া শুরু করি, এই পর্যন্ত গেলাম মানে কত, এদিকে তাকাও, এইদিকে যদি আমি যাই এই পর্যন্ত 180 হবে তোমার, কি বলো তো, এই যে দেখো এই দিকের 180কে আমরা বলি প্লাস 180, কেন, অ্যান্টি ক্লকওয়াইজ ভাইয়া, কতবার বলবো। আর এই দিকে যদি আমরা যাই তাহলে এই দিকের 180-র নাম হচ্ছে ক্লকওয়াইজ মাইনাস 180। তার মানে আমাদের উদ্দেশ্য কিন্তু তোমার এটা বের করা, যার নাম θ3। তো θ3 বের করতে গিয়ে প্রথমেই চলে গেলাম মাইনাস 180, তাহলে মাইনাস কত, 180। যাওয়ার পর মনে হলো আরে যাবো তো এই পর্যন্ত, দেখো যাইতে বলছে এই পর্যন্ত, তুমি যাইতে যাইতে একবারে মাইনাস 180-তে গেছো, তাহলে তোমাকে ব্যাক করে কোথায় আসতে হবে, এইখানে আসতে হবে। খেয়াল করো, যাবো কিন্তু এতটুকু, বাট তুমি এতখানি তো গেছোই, মানে -π পর্যন্ত তো গেছোই, যাওয়ার পরে এখন চিন্তা করতেছো ওহো বেশি দূর চলে গেছে, ব্যাক করতে হবে। এই যে তুমি ব্যাক করতেছো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং, তুমি যে ব্যাক করতেছো ভাই, তুমি এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু ব্যাক করতেছো, কিন্তু এমনি ব্যাকটা করতেছো কিসে, অ্যান্টি ক্লকওয়াইজে না ক্লকওয়াইজে, অ্যান্টি ক্লকওয়াইজে। সুতরাং ব্যাক করা কোণের মানটা তো আমরা প্লাসেই নিব, তাই না, θ1। বোঝো কি এটা, তুমি কিন্তু চলে গেছো ক্লকওয়াইজে -180, তুমি কিন্তু ক্লকওয়াইজে চলে গেছো -180, বাট আমরা তোমাকে যাইতে বলছি এতটুকু, তুমি একবারে এতটুকু ছাড়াই আরো দূর চলে গেছো, মানে তোমাকে এখন ফেরত আসতে হবে। এখানে ফেরত আসবো মানে কত, অ্যান্টি ক্লকওয়াইজে ফেরত আসতেছি প্লাস θ1, তার মানে কিন্তু -π প্লাস, এটা মানে কত, এটা মানে তো ট্যান ইনভার্স কত বলো তো, y বাই কত, x। সো তুমি চাইলে θ3 কিন্তু এটাও ব্যবহার করতে পারো, তার মানে এই দুইটা কিন্তু তোমার যে কোনো একটা, এনি ওয়ান যে কোনো একটা ব্যবহার করতে পারো, দুইটার মধ্যে যে কোনো একটা, এনি ওয়ান। কোনটা ব্যবহার করা যায়, তুমি চাইলে θ3-র জন্য এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো। তবে θ1 2 3 4 যদি ব্যবহার করো তাহলে এখানে এইটা, আর যদি কেউ মনে করো যে না আমি θ3 আর 4 এটা ব্যবহার করব, তাইলে তাদের জন্য শর্তটা কেমন দাঁড়াবে জানো, তাদের জন্য শর্তটা দাঁড়াবে ঠিক এমন আর কি, এই যে এটা, মানে কেউ যদি তোমার এই দুইটা ব্যবহার করতে চাও তাহলে তাদের জন্য ব্যাপারটা এরকম দাঁড়াবে, আসলে তারা কোণের মানটাকে দেখো, তারা কোণের মানটাকে তোমার মাইনাস কত পাই থেকে শুরু করে এই তো এই পর্যন্ত, মানে এই রেঞ্জের মধ্যে ব্যবহার করতে চাইতেছো আসলে, এই যে এইটা। সো ঘাবড়ানোর কিছু নাই, তুমি যদি অঙ্কের মধ্যে মনে করো যে আমি একটা বিন্দুকে পাইছি 3 নাম্বার চতুর্ভাগে, বাট আমার আসলে এটা ইউজ করতে ইচ্ছা করতেছে, করো, কোনো ঝামেলা নাই, আমি আবার বলতেছি। আর যদি মনে করো না আমি এটা ইউজ করব, কোনো ঝামেলা নাই, তুমি একই জিনিস পাবা। আমি যদি মনে করি এটা ইউজ করব, তুমি যে জিনিসটা পাবা এটা ইউজ করব, সেম জিনিস পাবা, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। সো আমার কাজ হবে, তোমার কাজ হবে এই পর্যন্ত সুন্দর করে এই জায়গাটা দেখে নেওয়া। আই হোপ যে তুমি পুরাটাই বুঝে গেছো। আমার মনে হয় এখানে কোনো ডাউটস থাকার কোনো চান্সেস নাই, আমার মনে হয় এটা ক্লিয়ার। তো আমরা এই যে তোমার এতটুকু অংশ নিলাম, দেখো এটার উপরে তুমি এখানে একটু ক্লিয়ার হয়ে নাও, একটা এসএস দিয়ে নিতে পারো। আগেরটাতে আমি তোমাকে যা দেখাইছি এটার একটা এসএস নিতে পারো, বেসিক্যালি এটাই কিন্তু তোমার আসলে এইটা। তো চলো দেখে নেওয়া যাক, আমরা একটু আবার একবার ঝালাই করে নিই। কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x, y
তার জন্য তার পোলার স্থানাঙ্ক আর কমা থিটা হলে এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। আজকের দিনের পড়া আমাদের এগুলো। মডুলাস কিন্তু আমরা আর এর মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর্গুমেন্ট কিন্তু থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বের করে ফেলছি। তবে বিন্দুটার চারটা চতুর্ভাগের উপর ভিত্তি করে আর্গুমেন্ট থিটা নির্ণয়ের চারটা আমাদের নিয়ম আছে। নিয়মগুলা কি? প্রথম চতুর্ভাগের জন্য কত আমি মার্ক করে রাখছি, ট্যান ইনভার্স এখানে তোমার কত বলো তো, এটা একটু মিস্টেক হয়ে গেছে, ওয়াই বাই কত আসবে এক্স, বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। ওকে, মাইনাস এক্স কমা ওয়াই দ্বিতীয় চতুর্ভাগে, পাই মাইনাস ট্যান ইনভার্স কত ওয়াই বাই কত এক্স, বিন্দুটা দ্বিতীয়তে আছে। 3 নাম্বারটার বেলায় দেখো, আমি তোমাকে যেটা দেখাইলাম আগে 3-এরটা দেখো, 3-এরটার বেলায় বলা হয়েছে যে এটা ইউজ করতে পারো যখন এটা মানবা, এটা ইউজ করতে পারো যখন এটা মানবা। একটু দেখো তো 3 নাম্বারে কি বলা হয়েছে, যে তুমি পাই প্লাস ব্যবহার করবা যখন তুমি এটা মানতেছো। ওকে, আর এটা ব্যবহার করবা যে ওয়াই বাই এক্স যখন তুমি এটা মানতেছো। আমি কিন্তু তাই লিখছি, ব্যতিক্রম কিছু লিখি নাই। দেখছো, এই শর্তে তুমি আসলে কি মানবা, এই শর্তে আচ্ছা এটা মাইনাস পাই হবে আর কি, মাইনাস প্লাসটা একটু উল্টা হয়ে গেছে, এটা হবে তোমার, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, এই তো কারেকশন দিলাম আর কি। তার মানে এটা তোমার কত প্লাস মাইনাস, তো দেখো তার মানে এই জায়গাটা দেখো আমাদের হচ্ছে যে এটা তো বুঝেই গেলা। আর এখানে তোমার একটু কারেকশন করে নিই, তাহলে আমি পুরোটাই লিখি। এই তো শর্তটা এখানে দেওয়া আছে, সো আমি আর এখানে তাহলে ইরেজ করে দিই আর কি। তাহলে তুমি শর্তটা কোন জায়গা থেকে নিবা, এই যেখান থেকে দেখো শর্তটা দেওয়া আছে এখানে, এই তো শর্তটা এখানে দেওয়া আছে। তাহলে এটা নিবা, এটা কখন কখন ব্যবহার হবে, এটা কখন ব্যবহার হবে, তো এটা দেখে নিলা। এবারে 4 নম্বর চতুর্ভাগের বেলায় 2 পাই থেকে মাইনাস করে দিয়েও বের করতে পারবা যখন এই শর্ত, আর যখন মনে করবা যে না আমি আসলে ছোটোটার দিকে যাব তখন তো আসলে এই শর্ত। বাস এখানে কিন্তু দেখো তোমাকে একটু রিমাইন্ডার করে দেই যে আমরা লাস্ট পর্যন্ত কি বললাম, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থানকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। এক্সকে বিন্দুটার ভুজ বা তুমি চাইলে ইংরেজি নামটা ইউজ করতে পারো, ওয়াইকে বিন্দুর কি বলা হয় কোটি। পোলার স্থানাঙ্ক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থানকে আমরা প্রকাশ করব আর এবং থিটা দ্বারা, এবং আর কে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, রেডিয়াস ভেক্টর, অবস্থান ভেক্টর অবস্থান সরণ, এবং থিটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বা ভেক্টোরিয়াল কোণ বলা হয় আর কি। আই হোপ আমরা প্রথম থেকে যা পড়ছি তোমার জন্য এখানে একটা সামারি করে রেখে দিয়েছি, তুমি চাইলে এটাকে এসএস করে নিলে আজকের দিনের পুরা সামারিটাই তোমার কত এখানে চলে আসছে। সো শর্তগুলা থেকে প্রশ্ন আসতে পারে, শর্তগুলা সুন্দর করে মাথায় রাখবা। আমিও তোমাকে শর্তগুলা দিয়ে দিছিলাম, এখানে মনে হয় এই শর্তটাতে কি দিছি, 0 সমান হয়ে যাবে, বাস এটা তো ঠিকই আছে, 2 পাইয়ের চাইতে ছোট, এটা একটু কারেকশন করে নিবা আর কি। তার মানে আমরা প্রথম থেকে তোমার কি কি পড়ে ফেললাম, লাস্টে কিন্তু এটাতে একটা সামারি আমরা পেয়ে গেছি। সো আমাদের কার্তেশীয় ক্লিয়ার, পোলার ক্লিয়ার, আর কেমনে কাজ করে, থিটা কেমনে কাজ করে, তোমার শেখা এই জিনিসগুলোর উপরে বেজ করে সামনের দিন আমরা শিখবো কার্তেশীয় থেকে কেমনে পোলারে যাওয়া যায়, পোলার থেকে কেমনে কার্তেশীয়তে যাওয়া যায়। তোমার কাজ আমি তোমাকে বেস্ট প্লেলিস্ট দেওয়ার চেষ্টা করব আর কি। আই হোপ তুমি এর চাইতে ভালো প্লেলিস্ট পাবা না, তো আমি তোমাকে চেষ্টা করবো বেস্ট প্লেলিস্ট দেওয়ার জন্য। তোমার কাজ খাতা কলম নিয়ে প্রত্যেকটা জিনিস টু দ্য পয়েন্টে নোট করবা, এবং আমার সাথে সাথে তোমার যাতে কি বলো তো শেষ হয়ে যায়। সবার জন্য শুভকামনা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।